আখি কোনরূপ গেটের বাইরে চলে যাওয়ার চেষ্টা করছে। দুর্ভাগ্যবশত আজকে তার গাড়িটা ড্রাইভার গেটের বাইরেই পার্ক করেছে। আখির গার্ড দুদিক থেকে তাকে আগলে রিপোর্টারদের ভিড়ের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এদিকে রিপোর্টারেরা তো সবাই নাছোড়বান্দা, তারা ঘেরাও করে রেখেছে তাকে, বেরোতেই দিচ্ছে না। এক একজন এক এক কথা বলছে। ডাক্তার আখি, আপনি কি আদৃশ রহমানকে স্বইচ্ছায় ডিভোর্স দিয়েছেন? ডাক্তার আখি, হৃদিকা নামের মেয়ের সাথে কি আদৃশ রহমানের বিয়ের আগ থেকে অবৈধ সম্পর্ক ছিল? ডাক্তার আখি, কিছু তো বলেন। আপনি এভাবে জবাব না দিয়ে গেলে কিন্তু সত্যটা চাপা পড়ে থাকবে না। আমাদের আসল সত্যটা বলুন। আরে এ কি বলবে? হয়তোবা নিজেরই কোনো সমস্যা ছিল। আরে স্বামী কি আর সাধে বউ ছেড়ে অন্যত্র যায়? হয়তোবা নিজের কোনো অক্ষমতা আছে, নয়তো অন্য কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্ক, তাই তো মুখ ঢেকে পালাচ্ছে। কথাটা কানে যেতেই পা থামিয়ে নিল আখি। পাক ফিরিয়ে উল্টো হাতে একটা থাপ্পড় বসালো সে রিপোর্টারের গালে। টাল সামলাতে না পেরে সে লোকটা দাঁড়ানো থেকে পড়ে গেল। সবাই হতবাক হয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। এবার আখির সবার উদ্দেশ্যে গর্জে উঠে বলল, আর কে কি জানতে চাও সামনে এসে বলো। সামনে এসে বলছি। ছি, এদেশের নাগরিক হিসেবে নিজেকে দাবি করতে আমার লজ্জা করছে। আপনারা এতজন শিক্ষিত লোক আমার কাছে এসেছেন আমার স্বামীকে আমি কেন ছেড়েছি তা জানতে, যেখানে আদৃশের কাছে আপনাদের মধ্যে একজনও হয়তো এখনো যায়নি। আমি তাকে কেন ছেড়েছি বিষয়টা জানতে, কারণ আপনাদের একজন নারীকে হেনস্থা করতে ভালো লাগে। তার ভুল ত্রুটি খুঁজে বার করাই তো আপনাদের অন্যতম শখের একটা অংশ। সংসার ভেঙেছে নিশ্চয়ই এতে নারীর কোনো ভুল ছিল। ধর্ষণ হয়েছে নিশ্চয়ই এখানেও তারই কোনো দোষ ছিল। এমনি কেন একটা ছেলে তাকে ধর্ষণ করবে? আপনাদের তো শুধু মশলাদার খবর চাই। পীড়িত মেয়েদের পক্ষে কত কথা লিখে পত্রিকায় ছাপাবেন, টিভিতে দেখাবেন, অতঃপর ৬-৭ দিন পর তার আর কোনো খোঁজ নেবেন না। সে অপরাধীকে আদৌ কি ধরা হয়েছে বা তার শাস্তি হয়েছে তার খোঁজ আর নেওয়া হয়ে ওঠে না আপনাদের। নারীদের নিয়ে খবর দিলে খবর বেশি ভাইরাল হবে, আপনাদের লাভ হবে, নাম হবে বেশি, তাই তাদেরই হেডলাইনে রাখতে চান সবসময়, কিন্তু তাদের সম্মান করতে চান না এক চুলো। অশিক্ষিতদের তো ছাড় দেওয়াই যায়, কিন্তু আপনাদের মতো শিক্ষিতদের এসব কর্মকাণ্ড বেশি খারাপ লাগে। ছি, জানতে চান না আমার স্বামীকে আমি কেন ছেড়েছি? কারণ ও আপনাদের দলেরই একজন ছিল। নারীদের প্রতি বৈষম্য রোধ করার চিন্তা মাথায় রাখলেও নিজের প্রথম স্ত্রীকে হাতের মুঠোয় দমিয়ে রাখতে চেয়েছে সে। এমন স্বামীকে ছেড়ে দেওয়াতে খুব কম জিনিস প্রাণে মেরে ফেললেও কষ্ট দূর হবে না আমার মনের। সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে আখির এমন কার্যকলাপ আর জবাবে। কেউ যেন আর কোনো কিছু বলার সাহস জোটাতে পারল না। আখি গাড়িতে উঠে চলে গেল। আদ্রির ডাক্তার আশরাফ খানের প্রস্তাবে রাজি হয়ে গেছে। আগামীকাল থেকেই সে ওনার হাসপাতালে জয়েন হবে। বিছানায় বসে ল্যাপটপে কিছু কাজ করছিল, তখন ফোন বেজে উঠল তার হঠাৎ। রিঙ্কি নামটা দেখে বেশ বিরক্ত হলো আদ্রিত। একবার ফোন কাটলে আবারও কল আসলো। এভাবে 10তম বার ফোন উঠালো আদ্রিত। রিঙ্কি আহ্লাদি করে বলল, কি আদ্রিত ডিয়ার, ফোন কেন উঠাচ্ছিলে না? কোথায় আছো তুমি? বাংলাদেশে গিয়ে তো ভুলেই গেছো আমায়। আমেরিকায় থাকতেই কখনো মনে করতাম তোমায়? বিড়বিড় করে কথাটা বলল আদ্রিত। কি বললে তুমি? কেন ফোন করেছ আগে সেটা বলো। তোমাকে খুব মিস করছিলাম, তাই ফোন করলাম। কবে ফিরছো বলো? আমি আর আসবো না, দেশেই থাকবো, ভালো থেকো। কথাটা বলেই ফোন কেটে দিল আদ্রিত, রিঙ্কিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে। এদিকে আদ্রিতের মা তার কক্ষে আসছিলেন। তখন দরজার বাইরে থেকে কথাগুলো স্পষ্ট শুনতে পান উনি, যাতে খুশিতে আত্মহারা অবস্থা হয় ওনার মুহূর্তে। আখি আজ অনেক বিরক্ত। ইচ্ছে করছে সবকিছু ছেড়ে দূরে কোথাও পালিয়ে যেতে, যেখানে থাকবে না কোনো দুঃখ, গ্লানি, কোনো দুশ্চিন্তা, কোনো পিছুটান। জীবনটা এমন কেন হলো আখির? কত সুন্দর ছিল সেই শৈশব, যেখানে ছিল না কোনো হতাশা, কোনো দুশ্চিন্তা,
চোখ বন্ধ করলে যে প্রশান্তির ঘুম ছেয়ে যেত চোখ জুড়ে। আর এখন রাতের পর রাত নিদ্রাহীন কাটাতে হয় আখিকে। খুব করে ইচ্ছে করছে আখির আবারও সেই শৈশবে চলে যেতে, বাবা মায়ের কোলে আহ্লাদি করে শুয়ে থাকতে, যা চাইলেও এখন করতে পারবে না আখি। মন বড় অস্থির। মা বাবার সন্নিকটে থাকতে চায় এবার আখির মন। আশরাফ খানের প্রস্তাবের সাথে সাথে সম্মতির খবর পাঠিয়ে দিয়েছে ওনার কাছে। তাকে আশরাফ খান 2 দিন পর জয়েন হবার জন্য বলেছেন। কিন্তু আখি বাবার পাশে যাওয়ার ব্যাকুলতা আর সয়ে উঠতে পারছিল না, তাই আগামীকাল থেকে জয়েন করার আর্জি রাখল। যাতে মানা করলেন না আশরাফ খান। মেয়েকে দেখার অধীর এক আগ্রহ যে ওনার মনেও সুপ্ত আছে। আদ্রিস ক্ষিপ্ত মেজাজে বাড়ি ফিরল। উভয় গালে আখির দেওয়া থাপ্পড়ের দাগ। বাড়িতে প্রবেশ করতেই দেখল হৃদিকা তার মায়ের পা ধরে কান্না করছে, আর তার মা হৃদিকাকে ছাড়ানোর চেষ্টা করছেন কিন্তু পারছেন না। হৃদিকা কেঁদে কেঁদে বলছে, আমাকে আর মারবেন না মা, দয়া করে। আমি কখনো আর এমনটা করব না। আপনার পায়ে ধুলা হয়ে পড়ে থাকবো। আমাকে প্লিজ ঘর থেকে বের করবেন না। আদ্রিস ছুটে গিয়ে হৃদিকাকে উঠালো। তার বাম হাতের উপরের বেশ জায়গা পুড়ে গেছে, গালেও আঙুলের ছাপ। আদ্রিস বেশ অস্থির হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে হৃদিকা? কই কিছু না তো, তুমি কখন আসলে? তুমি রুমে যাও, আমি আসছি। কি হয়েছে হৃদিকা, বলবে তো? বলছি তো কিছু হয়নি। কি হয়েছে হৃদিকা, বলো আমায়। আদ্রিস এবার বেশ রেগে গর্জে উঠে জিজ্ঞেস করলে হৃদিকা বেশ কেঁপে উঠে বলল, আমি আজকে রান্না করে তরকারির পাত্র সরিয়ে আনছিলাম, কিন্তু হাত থেকে পিছলে পাত্রটা নিচে পড়ে যায়। তখন পাশে সুব্রতা ভাবি দাঁড়িয়েছিলেন, যার ফলস্বরূপ ওনার পায়ের ওপর কিছু গরম তরকারি পড়ে আর ওনার পা অনেকটা জ্বলে যায়। মা এর জন্য আমাকে দোষী ভেবে আমার গালে থাপ্পড় মেরে বসেন। হাতে গরম তরকারির বাকি অংশ ঢেলে দেন। প্লিজ তুমি এসব নিয়ে কোনো কথা বলো না, তুমি রুমে যাও। এসব আমরা শাশুড়ি বউয়ের বিষয়, তুমি মাঝখানে এসো না। বাবা আমি কিছুই করিনি, ও মিথ্যে বলছে। তুই জানিস আমি কেমন মানুষ, এই জন্যই তো আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এসব তুমি করেছ। ছি মা, আমি সবসময় তোমাকে মা রূপে আদর্শ মানতাম, কারণ তুমি কখনো আমার আর ভাইয়ার মধ্যে যেমন ভেদাভেদ করনি, তেমনটা আখি আর ভাবিকেও একই দৃষ্টিতে দেখেছ, নিজের মেয়েদের মতো আদর করেছ। তবে তুমি হৃদিকার সাথে এমনটা কি করে করতে পারলে? আদ্রিস কথা শোনো, হৃদিকা মিথ্যে বলছে। মা এমন কিছু করেননি, ও ইচ্ছে করে ওসব করেছে। এনাফ ভাবি, ও কি পাগল যে নিজেকে এভাবে নিজে আঘাত করবে? গতকাল যখন হৃদিকা বলেছিল তুমি ওর হাতে খামচি দিয়েছ, আমি বিশ্বাস করতে পারিনি। ছি, তোমরা এতটা জঘন্য। আখি সক্ষম ও সবল ছিল বলে ওর সাথে কিছু করতে পারোনি তোমরা, আর হৃদিকাকে অসহায় ভেবে এমনটা করছো তোমরা, তাই না? কিন্তু এ ভুল দ্বিতীয়বার করো না বলে দিলাম। আখির মতো হৃদিকাও আমার স্ত্রী, ওর সাথে আবারও যদি কোনো খারাপ ব্যবহার করতে দেখি তোমাদের, তবে আমি ভুলে যাব তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক আছে। অতঃপর হৃদিকাকে ধরে নিয়ে কক্ষের দিকে হাঁটা ধরল আদ্রিস। সুব্রতার আদ্রিসের মা জাহানারা রহমান তাকিয়ে রইলেন শুধু তাদের যাওয়ার পানে। আমার ছেলে আর আমেরিকা যাবে না, আল্লাহ রহম করলেন অবশেষে। ওর সাথে বিয়ের কথা বলি না, যদি আবার আমেরিকা চলে যায়। যাক, এবার নিশ্চিত হলাম। এখন একটা লক্ষ্মী মেয়ের খোঁজ পেলে হলো। মা তুমিও না, সারাদিন কি ভাইয়ার বিয়েই ঘুরে তোমার মাথায়? তোমার এই বিয়ের চাপের ভয়ে ভাইয়া হয়তো 6 বছর দেশে আসেননি, এখন আবার এসব শুরু করলে আবার চলে যাওয়ার জন্য না উঠে পড়ে লাগেন। তবে কি করবে বল, ওর বিয়ের বয়স তো পেরিয়ে যাচ্ছে। মা তুমি চিন্তা করো না তো, ভাইয়া অ্যাডাল্ট, জোর করে তো তুমি ওনাকে বিয়ে করাতে পারবে না। নিজের জীবন ভাইয়াকে সামলে নিতে দাও, দেখবে ভাইয়া ঠিকই একদিন এগিয়ে যাবে। আর কত রে মা, আখি চলে যাওয়ার পর থেকে আমার ছেলেটাকে হারিয়ে গেলাম আমি, আর কবে ফিরে পাবো ওকে আমি? মা নিরাশ হও না, তুমি দেখে নিও আল্লাহ ভাইয়ার দিকে ঠিকই মুখ তুলে তাকাবেন। ওনার জীবনে খুব জলদি সুখ চলে আসবে। আজ আদ্রিতের খুশি 1000 গুণ বেড়ে গেছে। আশরাফ খানের কাছে নিজের সাথে নতুন কোনো ডাক্তার ওনার মেডিকেল কলেজে নিয়োগ হবেন কিনা তা জানতে চাইলে উনি আদ্রিতকে তার লিস্ট দেখালেন।
যেখানে আখির নাম দেখে যেন পাহাড় সমান প্রাপ্তি নিমিষেই পাওয়া হয়ে গেল আদ্রিতের। আখি আজ থেকে জয়েন হবে বিষয়টা তার খুশিতে অতিরিক্ত আমেজ জুড়ে দিল। খুশিতে মন আজ যে নাচতে ইচ্ছে করছে আদ্রিতের। সাত সকালে ঘুম ভেঙেছে, সময় যেন কাটছেই না তার। কবে হাসপাতালে যাওয়ার সময় হবে আর কবে সে তার আখিকে দেখতে পাবে। মনের উথাল পাতাল ভাব আজ হয়তো আখিকে দেখার আগ অবধি কমবেই না। মেরুন রঙের একটা শার্ট পরেছে, শার্টটা আখির দেওয়া। সেদিন হঠাৎ এই শার্টটা নিয়ে হাজির হয়েছিল আখি আদ্রিতের সামনে। আজকে আপনি এই শার্টটা পরবেন কেন? আমি তোমার দেওয়া শার্ট পরবো কেন? তাছাড়া আমার রঙিন জিনিস পছন্দ না। কোন শোকে জীবন সাদা কালো করে রেখেছেন আপনি শুনি? হ্যাঁ, এটা জানি আপনাকে কালো রঙে বেশি মানায়, কিন্তু অন্যান্য রঙেও মাশাল্লাহ খারাপ লাগবে না। এই মেরুন রং আপনার ওপর যা লাগবে। আমি পরবো না এটা, আপনাকে পরতেই হবে। আর না পরলে আপনি ভালো করে চেনেন আমায়। ভরা সমাজে আমার হাতে গায়ে শার্ট না ছেড়াতে চাইলে এটা ভালোই ভালোই পরে বাইরে আসেন। এখন আমি রুম থেকে যাই, আপনি শার্ট পরুন কেমন? কথাটা মনে পড়তে আদ্রিতের মুখে বাঁকা একটা হাসি ফুটল। হাসিটা তো লুকিয়ে আছে আখির স্মৃতি। আখি বলতো, ডাক্তার আদ্রিত, সবসময় হাসেন না কেন আপনি? আপনাকে হাসলে যা লাগে। অবশেষে আখির পাশে থাকার, তাকে ফিরে পাওয়ার একটা সুযোগ আদ্রিত পেয়ে গেল। হাতছাড়া করবে না এই সুযোগ প্রাণ থাকতে। আর সে প্রেমিক পুরুষ মনে পুষে নিয়েছে তীব্র এক আকাঙ্ক্ষা। আখির পছন্দ অনুযায়ী আজকে তৈরি হলো আদ্রিত। তাকে চোখ ভরে দেখার অধিকার যে শুধুই তার সুখ পাখির। আখির মন আজকে বেশ ভালো। অবশেষে অপেক্ষার প্রহর ফুরালো তার। লম্বা একটা কুর্তি পরে চোখে কাজল টানলো আখি। চুলগুলো আজ ছেড়ে দিল, হাতে ঘড়ি পরল, কানে হালকা দুল ও পায়ে পায়েল দিল। তারপর অ্যাপ্রন পরে বেরিয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে। আদ্রিত রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামছে। শায়লা মির্জা তাকে নাস্তার জন্য ডাকতে যাবেন, তার আগে আদ্রিতকে বেরিয়ে আসতে দেখলেন। আরে বাবা, তুই কোথায় যাচ্ছিস? নাস্তাটা করে যা। না মা, তারা আছে, আজকে হাসপাতালে প্রথম দিন, স্পেশাল কেউ আসছে, যেতে হবে তাড়াতাড়ি, চলি। কথাটা বলেই আদ্রিত বেরিয়ে গেল। ছেলের উৎফুল্ল মনোভাব বুঝে উঠতে পারলেন মা। স্পেশাল কেউ কথাটা মনে ওনারও খুশির জোয়ার তুলল। অবশেষে ওনার ছেলে কি জীবনে এগুতে চলেছে? মনে আশাটা প্রস্ফুটিত হলো ওনার। সময়ের আগে চলে এসেছে আদ্রিত। নতুনদের আগমনের জন্য মেডিকেল কলেজের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। একে একে সবাই সে সমারোহে যোগদান করছেন। নতুন 6 জন ডাক্তার নেওয়া হয়েছে। সবাই ইতিমধ্যে উপস্থিত হয়ে গেল, আখির খোঁজ নেই। যদিও অনুষ্ঠান শুরুর অনেক সময় বাকি এখনো, তবু আদ্রিতের মনে নেই একটুও প্রশান্তি। গেটের দিকে চোখ রেখে বসে আছে, কবে তার সুখ পাখিকে এক পলক দেখতে পাবে। অবশেষে আর ধৈর্য ধরে রাখতে না পেরে গেটের দিকে যেতে নিলে আখির গাড়ি গেটের ভিতরে প্রবেশ করলো। গাড়ি থামলে ভিতর থেকে নামলো আখি। অপলকে তাকিয়ে আছে আদ্রিত তার প্রিয়সীর দিকে। সেই কাজল টানা চোখে প্রেমে যা আবার নতুন করে পড়ল সে। ঘন লম্বা সেই চুল, সেই মায়াবী চেহারা, সারাদিন তাকিয়ে থাকলো যে মন ভরবে না আদ্রিতের। এর চেহারার মায়ায় কাটিয়ে দিতে সারা জীবনও কম পড়ে যাবে তার। গাড়ি থেকে নামতেই আখির চোখ গেল আদ্রিতের ওপর। মুগ্ধ চাহনিতে তাকিয়ে আছে সে। এই মুগ্ধতা তো আখি এর আগে অনেকবার আদ্রিতের চোখে নিজের জন্য দেখেছিল, কিন্তু তার এক অংশ তো সত্য ছিল না। তবে আজকের অংশকে কিভাবে সত্য মানা যাবে? না, এই মুগ্ধতা আখির জন্য হতে পারে না। এবার আখির খেয়াল গেল আদ্রিতের পরনে শার্টের ওপর। শার্টটা কেমন জানি পরিচিত লাগলো আখির। চোখ পড়ল আখির শার্টের কলারের ওপর, যেখানে ছোট্ট করে আখি লেখা, যেটা আখি নিজে আদ্রিতের শার্টে লিখিয়ে দিয়েছিল। শার্টটা কি করে ভুলতে পারে আখি? তার মানে এটা আখির দেওয়া আদ্রিতকে প্রথম শার্ট। আখির মনে এবার গভীর প্রশ্ন ঘুরপাক খেতে শুরু হলো। ডাক্তার আদ্রিত তো কখনো আমায় ভালোবাসেননি, তবে আমার দেওয়া শার্ট এখনো কেন সামলে রেখেছেন? এর কি মানে হতে পারে? যদি ভালোই না বেসে থাকেন, তবে 7 বছর আগের শার্ট কেন সামলে রাখবেন? গুড মর্নিং আখি।
মুগ্ধতা কাটিয়ে আদ্রিত স্বাভাবিক অবস্থায় আসার চেষ্টা করে সকালে শুভেচ্ছা জানালে আখির ধ্যান ভাঙল। হাসি মুখে জবাব দিল, গুড মর্নিং ডাক্তার আদ্রিত, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি? আল্লাহ যেমনটা রেখেছেন। তাই এখানে দাঁড়িয়ে থেকে কি করবে? ভিতরে চলো। চলুন। অতঃপর দুজনই সমারোহে অংশগ্রহণ করলো। আদ্রিসের মন ভালো নেই বুঝতে পারছে রিদিকা। রাতেও শুধু রিদিকার ক্ষততে ওষুধ লাগিয়ে ওকে ঘুম পাড়িয়ে ওর কক্ষ থেকে চলে এসেছিল সে। আদ্রিসের গালের কালচে দাগ সম্পর্কে জানতে চাইলে তাকে কিছুই জানালো না আদ্রিস। বর্তমানে রেডি হয়ে বেরিয়ে যাবে, তখনই রিদিকা সামনে এলো। কোথায় যাচ্ছ আদ্রিস? ব্রেকফাস্ট করবে না? না রিদিকা, ইচ্ছে নেই। তোমার হাত এখন কেমন আছে? এখন ঠিক আছে, আগে বলো কোথায় যাচ্ছ? তোমার গালের দাগ সম্পর্কেও কিছু বললে না। আমি জানি তোমার মন খারাপ, আমি তো তোমার স্ত্রী, আমার সাথে তো সব শেয়ার করতেই পারো। বলো না কি হয়েছে? এখন ভালো লাগছে না রিদিকা, পরে বলবো, কাজ আছে, যাই। তুমি তোমার খেয়াল রেখো। ভাবি আর মা তারা কিছু যদি বলে তোমায়, তবে আমাকে ফোন করো কেমন? কিছু লুকোতে যেও না আবার। এখন চলি আমি। রাতে কখন ফিরবে? রিয়াদের সাথে যাব একটু, তাই ফিরতে দেরি হবে। রিয়াদ? রোজ কি ওর সাথে সময় কাটানো জরুরি? একটাই বেস্ট ফ্রেন্ড আমার, দিন শেষে ওর সাথে সময় কাটাতে ভালো লাগে। আখির ওকে নিয়ে কখনো কোনো সমস্যা হয়নি, আশা করি তোমারও হবে না। কথাটা বলে চলে গেল আদ্রিস। সমারোহে নতুন আসা সকল ডাক্তার একে একে নিজেদের কিছু মূল্যবান বক্তব্য প্রদান করলেন। ঠিক সেভাবে আদৃত করল। এবার আখির পালা। আদ্রিত মনোযোগ সহকারে আখির বলা প্রতিটা লাইন শ্রবণ করছে। আখির বক্তব্যে বেশিরভাগ নারীদের নিজেদের প্রতিষ্ঠিত করে তোলার অনুপ্রেরণা রয়েছে। অতঃপর বক্তব্যের শেষের দিকে বলল আখি, সবশেষে এটাই বলবো, আমাদের সবাইকে মা বাবার সম্মান করা উচিত, কখনো তাদের অবাধ্য যাওয়া উচিত না। একটা সন্তান গড়ে তুলতে মা বাবা যে ত্যাগ স্বীকার করেন, তা হয়তো আমরা কেউ কখনো পারবো না মা বাবার জন্য। তাই বেশি কিছু না হলেও তাদের কথার মান তো আমরা দিতেই পারি। জানি না অন্যরা কি ভাবে, কিন্তু আমার মতে যতই শিক্ষিত হয়ে যাও না কেন, মা বাবার দোয়া ব্যতীত জীবনের সফলতা কখনো আসে না। কমতিটা একদিকে হলেও থেকেই যায়। ভালো থাকুক পৃথিবীর সকল মা বাবা, এটাই কামনা। আবারও আসসালামু আলাইকুম সবাইকে। মেয়ের শেষের বক্তব্য হৃদয় নাড়ালো আশরাফ খানের। মেয়ের অনুতপ্ততা অনুভব করতে পারলেন উনি তার বক্তব্যের শেষে বলা প্রতিটা অক্ষরে। আজকে প্রথম দিন, তাই নতুন কাউকেই কোনো কাজ দেওয়া হয়নি। সবাই যার যার মতো সবার সাথে পরিচিত হচ্ছে, ঘুরে হাসপাতালটা দেখে নিচ্ছে। আখিও দেখছে, আবার মন ভরে হাসপাতালটা। বাবার গড়া হাসপাতাল। নিজে ডাক্তার হলেও বাবার এই কলেজে পড়েনি সে। বাবা কখনো চাননি কেউ বলুক নিজের মেয়ে বলে নিজের প্রতিষ্ঠান থেকে তাকে ডাক্তারি পাশ করিয়ে দেওয়া হয়েছে। কেউ তার মেয়ের যোগ্যতায় কলঙ্ক মাখুক, তার সুযোগ উনি কখনো কাউকে দিতে ইচ্ছুক ছিলেন না। তাই অন্য বড় মেডিকেল কলেজে পড়িয়েছেন উনি মেয়েকে। তবে হাসপাতালটায় আখি অনেকবার এসেছে। এখানে জমে আছে আখির আদ্রিতের সাথে কাটানো কত স্মৃতি। আখি এখানে আসতোই আদ্রিতকে প্যারেশান করতে। কথাটা ভাবনায় ধরা দিতেই মুচকি হাসলো আখি। কত না বিরক্ত করতো সে আদ্রিতকে। এভাবে কোনো ছেলে কোনো মেয়েকে উত্তপ্ত করে বলে মনে হয় না, যেমনটা আখি আদ্রিতকে করত। ভালোবাসতো যে তাকে বড্ড। স্বপ্ন দেখেছিল তাকে নিয়ে, তাদের বিয়ে হয়ে দুটো গোলুমুলু বাচ্চা হবে, একটা ছেলে একটা মেয়ে। দুজন মিলে দুজনকে মানুষ করবে, কত শত খুনসুটি বাঁধাবে একে অপরের সাথে। তবে দিন শেষে ভালোবাসায় ভুলিয়ে দিবে মনের সকল মনোমালিন্যতা। কিন্তু কি থেকে কি হয়ে গেল? সব কিছুই যদি সত্যি স্বপ্নের মতো সহজে সাজানো যেত, তবে জীবনটা নিশ্চয়ই বিষাদময় হতো না। কিন্তু বাস্তবতা অনেক কঠিন, তা মানিয়ে নেওয়া দুর্বুদ্ধ হলো, এটাই সত্য। কলেজের পিছনে একটা মাঠ, মাঠের এক কোণে একটা বড় আকারের বটগাছ, তার নিচে বসার জন্য উপযুক্ত জায়গা বানিয়ে দেওয়া আছে।
আখি সেখানে বসে ভাবনার জগতে বিচরণ করছিল। তখন হঠাৎ এসে আদ্রিত তার পাশে বসলো। অল্পক্ষণ দুজনই নীরবতা বজায় রাখলো। অতঃপর আখি বলল, তা এতদিন কোন হাসপাতালে ছিলেন? আমেরিকাতে একটা হাসপাতালে ছিলাম। আমেরিকাতে? কিন্তু কেন? আপনি তো কখনো দেশের বাইরে গিয়ে কাজ করতে চাননি। তবে হঠাৎ এমন চিন্তা মস্তিষ্কে নাড়া দিয়ে ওঠার কারণ জানতে পারি? কাউকে সুখী করতে গিয়ে নিজের অনিচ্ছার পথটাই বেছে নিতে হলো। আপনি একটুও বদলাননি। ঘুরিয়ে কথা বলার অভ্যেস কবে যাবে আপনার? বুড়ো দাদু হয়ে গেলে? তুমিও তো একটুও বদলাওনি। খবরদারি করার অভ্যেস যায়নি। কথাটা শুনে আখি বেশ খক করে হেসে তাকালো আদ্রিতের দিকে। টোল পড়া গালে সে মোহনীয় হাসি এত বছর পর আবারও চোখ ভরে দেখতে পেয়ে নিজেকে ভাগ্যবান বলে মনে হলো আদ্রিতের। আখি হাসি মুখে বলল, হাসেন না কেন? যত যা হয়ে যাক না, হাসার পণটা এখনো ভাঙেনি আপনার, তাই না? হাসানো নির্দিষ্ট জন জীবনে না থাকলে কিভাবে হাসি খুশি বাঁচা যায় বলো? আখি আদ্রিতের বলা কথাটা শুনে তাকানো স্থির রাখলো তার দিকে। গভীর দৃষ্টিতে তার মনোভাব যেন পড়ে নিতে চাইল তার চোখের মাধ্যমে। ঠিক তখন একজন নার্স এসে ডাক দিল তাদের। স্যার, ম্যাম, ডাক্তার আশরাফ রায়হান আপনাদের ডেকেছেন। নার্সের কথায় দুজনেরই ধ্যান ভঙ্গ হলো। উঠে চলে গেল দুজন একসাথে, আর কোনো কথা বলল না। রাত প্রায় 11টা। রিপোর্টার লিজান তার বাসস্থানে ফিরছে। বাড়ির সরু রাস্তা দিয়ে নিজের বাইকে চড়ে যাচ্ছে সে। মাথায় আটছে হরেক কুবুদ্ধি। আখির থাপ্পড়ের জবাব সে দিয়েই ছাড়বে। এত বড় অপমান সে সহজে মেনে নিবে না। আখিকেও সমপরিমাণ ফিরিয়ে দিবে। তাকে নিয়ে কি এমন খবর ছাপলে আখি কোথাও মুখ লাগানোর আশ্রয় পাবে না, ভাবনাটা প্যারেশান করে তুলেছে তাকে। তার ভাবনাকে বিরক্তিতে পরিণত করলো হঠাৎ তার বাইকের চাকায় সমস্যা হয়ে যাওয়া। সহসা বাইকটার চাকায় কিছু লাগলে তা চলার গতি হারিয়ে ফেলে। লিজান পড়ে যেতে নিলে কোনোরূপ ভারসাম্য ধরে রাখে। বাইক থামিয়ে রাস্তায় কিল পড়ে থাকতে দেখে বেশ ঘাবড়ে যায় লিজান। এটা কারো কোনো বিছানো জাল নয় তোর বিরুদ্ধে। রাস্তাটাও বেশ জনশূন্য। এত রাতে এখান দিয়ে লোক সমাগম কম। মনে ভয় নাড়া দিয়ে গেল লিজানের। বাইকটাকে টেনে নিয়ে বাড়ির দিকে দ্রুত গতিতে যাওয়ার চেষ্টায় এগিয়ে যাবে, তার আগেই পিছন থেকে লিজানের মাথায় পড়ল ভারী কিছুর আঘাত। মাথায় হাত দিয়ে পাক ফিরতে হুডিওয়ালা কেউ তার বুক বরাবর একটা ধারালো ছুরি পুরোটা ঢুকিয়ে দেয়। লিজান চিৎকার করে মাটিতে পড়ে কাতরানো শুরু করেছে। হুডিওয়ালা সে ব্যক্তি এবার হাঁটু গেড়ে তার সামনে বসে তার বুক থেকে এক টান দিয়ে ছুরিটা বার করলো। নিঃশ্বাস ধরে আসা কণ্ঠে, কাঁপন্ত ঠোঁটে খুব কষ্ট সহকারে তাকে প্রশ্ন করলো লিজান, কে তুমি? আমাকে কেন মারছ? প্লিজ আমাকে মেরো না। আমি তোর মৃত্যু, প্রমত্ত অঙ্গনা। তোকে যে আজ মরতেই হবে। অতঃপর সাথে সাথে ছুরিটা লিজানের কপাল বরাবর ঢুকিয়ে দিলে লিজান সাথে সাথে মৃত্যুবরণ করলো। তার পাশে রক্তে ভিজে যাওয়া মাটিতে সে অজ্ঞাত ব্যক্তিত্ব বড় বড় অক্ষরে লিখে দিল প্রমত্ত অঙ্গনা নামটি। রাত প্রায় 1টায় ফিরল আদ্রিস বাড়িতে। কাজের মেয়ে রহিমা দরজা খুলে দিল আজ। এখন তো রোজ হৃদিকা দরজা খুলে দেয় তার জন্য। আজ কোথায় সে? উত্তরের আশায় আদ্রিস জিজ্ঞেস করলো তাকে, হৃদিকা কোথায়? জানি না স্যার, অনেকক্ষণ ধরে দেখিনি। আমি দেখছি। আদ্রিস হৃদিকার খোঁজে তার কক্ষের দিকে গেল, কিন্তু কক্ষের কোনো প্রান্তে হৃদিকাকে খুঁজে পেল না সে। কক্ষ থেকে বেরিয়ে যাবে তখনই হৃদিকা হুটহাট প্রবেশ করলো সেখানে। আদ্রিসকে দেখে কিছু অস্বাভাবিকতা থাকলেও স্বাভাবিকভাবে প্রশ্ন করার চেষ্টা করলো, আদ্রিস, কখন এলে তুমি? এই তো এলাম। তুমি কোথায় ছিলে? ছাদে ছিলাম। এত রাতে ছাদে কি করছিলে? ওই তো তোমার অপেক্ষা করছিলাম। সময় পার হচ্ছিল না, তাই ভাবলাম ছাদে গিয়ে চাঁদ দেখা যাক। রাত 1টা। আদ্রিতের ঘুম আসছে না। বারবার আখির স্মৃতি মনে ভাসছে। সারাদিন আখির সংস্পর্শে কাটিয়ে এসেও যে মনটা ভরেনি তার। আখির সাথে কথা বলতে বড্ড ইচ্ছে করছে। আখির কথা ভাবতে ভাবতে গিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকলো। সুখ পাখি নামের নিচে অনলাইন লেখা দেখে
মুখে এক চিলতে হাসি ফুটল তার। আজ 6 বছর পর সেই নাম্বারে আবার মেসেজ পাঠানোর জন্য প্রস্তুত হলো আদ্রিত। আসসালামু আলাইকুম লিখে সেন্ড করবে, এর আগে অপর পাশ থেকে মেসেজ আসলো, আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। আখির তরফ থেকে মেসেজ পেয়ে আশ্চর্য হলো আদ্রিত। তাড়াতাড়ি জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। কি করছো হিটলার? আপনার কথা মনে করছি। আদ্রিত কথাটার জবাবে অবাকত্বের ইমোজি দিলে আখি তার বদলে হাসির ইমোজি দিল। আদ্রিত ভালোই জানে আখি এসব মজা করছে। আদ্রিত আবার জিজ্ঞেস করলো, তা ঘুম রেখে এত রাতে অনলাইনে কি করা হচ্ছে জানতে পারি? ঘুম না আসলে যা হয় আর কি, টাইম পাস। তা আপনি কি করছেন? আমার কথা মনে করছেন না তো? রসিকতার ছলে বলল আখি কথাটা। উত্তর দিল আদ্রিত, হতেও পারে, কখনো সম্ভব না। কেন? 7 বছর আগে যা হয়নি তা 7 বছর পরে হবে, উক্ত আশা রাখাটা বোকামি হবে না? এমনটাও তো হতে পারে আশাটা না করা বোকামি হবে। ভালোবাসার মানুষ চিনতে তো আখি সারা জীবন বোকামি করে আসছে। আগামীতে আর করবে না, নির্দ্বিধায় থাকতে পারেন। ভালো থাকেন, শুভরাত্রি। অতঃপর আর দেরি না করে আখি অফলাইন চলে গেল। পুরনো সে ক্ষতগুলো মুহূর্তে জাগ্রত হয়ে গেল তার। ফোন রেখে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে ঘুমানোর চেষ্টাতে মন দিল। আদ্রিস ক্ষিপ্ত হলো নিজের ওপর। ধুর, কই আখি নিজে থেকে কথা বলছিল আর আমি ওকে মানসিক একটু প্রশান্তি দেওয়ার বদলে উল্টো ওর মন খারাপ করে দিলাম। আখি ঠিকই বলতো আমি নিরামিষ, মেয়ে পটানোর নামে আসতো ঢেঁড়স। তখন ওর এসব কথায় বিরক্ত হলো। এখন দেখছি এটাই সত্যি। যে বয়সে লোক 2টা সন্তানের বাবা হয়ে যায়, সেই বয়সে আমি এখনো একজনের মনে রাজত্ব করে উঠতে পারিনি। বিয়ে তো দূরের কথা। দূর কি যে করি? বিরক্ত হয়ে ফোন রেখে দিল আদ্রিত। কি হয়েছে আদ্রিস, কিছু তো বলবে। তোমার গালের দাগগুলো কিসের ছিল? তোমার মন খারাপ কেন? আখির জন্য? আখিকে আনতে গিয়েছিলাম, তখনও আমার সাথে কুকুরের মতো আচরণ করে। আমি ওকে সত্য ভালোবাসি হৃদিকা, কিন্তু আমার ভালোবাসার মর্ম দিল না। কি, ও তোমায় মেরেছে? কি করে করতে পারে ওটা? সব আমার জন্য হয়েছে। আমি তোমাদের জীবনে না আসলে এমনটা হতোই না। আমি চলে যাব তোমাদের জীবন থেকে, দেখবে আগে ঠিকই ফিরে আসবে তোমার কাছে। আমার আর কি কপাল পোড়া, যেভাবেই পারি বাকি জীবন কাটিয়ে দিব। আমি কাল সকালে নিজে যাব আখিকে আনতে। হৃদিকা কেঁদে কেঁদে কথাগুলো বললে আদ্রিস তাকে বকে টেনে নিল। তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, না হৃদিকা, অনেক হয়েছে, আর না। তুমি কেন নিজের সুখ ত্যাগ করবে ওর জন্য, যেখানে ও তোমার কথা ভাবতেও চায় না? ও আমাকে ছাড়া ভালো থাকতে চাইছে, ওকে থাকতে দাও। আমিও বেশি মর্ম দিয়ে গেছি ওকে। ও ডিভোর্স দিবে তাই না? ঠিক আছে, আমিও সাইন করব সেই কাগজে। যখন উপলব্ধি করবে সত্যি আমাকে হারিয়ে যাচ্ছে, তখন কেঁদে কেঁদে ফিরে আসবে আমার কাছে। আর যদি ফিরে না আসে? ও আসবে। আমি জানি ওর মনে আমার জন্য সীমাহীন ভালোবাসা বিদ্যমান। যে আমার জন্য সব ছাড়তে পারে, সে আমাকে কখনো ছাড়তে পারে না, কোনো কিছুর বিনিময়ও না। আচ্ছা ঠিক আছে, এখন তুমি শুয়ে পড়ো। আমি দোয়া করব আখি যাতে ফিরে আসে। আমি এখন চলি। চলি বলে হৃদিকা যেতে নিলে আদ্রিস তার হাত ধরে নিল। কোথায় যাচ্ছ? আমার রুমে। তোমাকে যেতে হবে না, আখি নিজেই নিজের অধিকার হারিয়েছে। ফিরে আসলে ওর কক্ষ নিয়ে দেখা যাবে। বর্তমানে তুমি এখানে আমার সাথে থাকবে। কথাটা শুনে হৃদিকার চেহারাতে খুশির উজ্জ্বলতা ফুটে উঠল। ঝাপটে ধরল আদ্রিসকে, তার বুকে মাথা গুঁজল। চারিদিকে আখির নাম শোনা যাচ্ছে। প্রথমত রিপোর্টার লিজানকে পাবলিক প্লেসে থাপ্পড় মারার ভিডিও কেউ ভাইরাল করে দিয়েছে সামাজিক গণমাধ্যমে। হিটলার আখি নামে পরিচিতি পেয়েছে আখি, যাতে তরুণ তরুণীরা তার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে। অপরদিকে সেই লিজানের অপ্রত্যাশিত মৃত্যু আখির ওপর পুলিশকে আঙুল তুলতে বাধ্য করেছে। টেলিভিশন খুললে খবরে আর ফোন হাতে নিলে সামাজিক গণমাধ্যম, সব জায়গাতে আখির বিচরণ। এসব বহুল চাপে আখির নিঃশ্বাস নিতেও যেন দুরূহ লাগছে। সত্যিই আজ দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করছে আখির।
ঘর থেকেও বেরোনোর কোনো মানসিকতা নেই বর্তমানে আখির। তবুও মন মানিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরোলো। আজকে বেশ সকাল বেরিয়েছে। আদৃশের ফ্রেন্ড রিয়াদ ওকে কিছু আর্জেন্ট প্রয়োজন বলে কফি শপে ডাকলো। আখি যদিও বলেছিল তার বাড়িতে চলে আসতে, তবে রিয়াদ তাকে কফি শপে আসার জন্য অনুরোধ করলো। আখি বলল হাসপাতালে যাওয়ার আগে 5-10 মিনিটের সময় ও রিয়াদকে দিতে পারবে। তাতেই রিয়াদ রাজি হয়ে গেল। আখি আসার আগে রিয়াদ এসে সেখানে তার অপেক্ষা করছিল। আখি এসে তার 2জন গার্ড সহিত রিয়াদের বিপরীত দিকে গিয়ে বসল। রিয়াদ এবার বেশ অস্বাভাবিকতা নিয়ে বলল, আসলে আমি তোমার সাথে প্রাইভেট কিছু কথা বলতে চাই। আখি রিয়াদের মনোভাব বুঝতে পেরে তার গার্ডদের একটু দূর হয়ে দাঁড়াবার ইশারা করলো। কথা মতো গার্ডগুলো একটু দূর হয়ে দাঁড়ালো। এবার আখি বলল, আশা করে যা বলার তাড়াতাড়ি বলবে রিয়াদ। আমি কিন্তু তোমাকে সময় বেশি দিতে পারবো না, তোমার ভালোই জানা আছে। তোমাকে তো পাওয়াই যায় না। এখন যখন হাতের নাগালে পেয়েছি, তবে যা বলার পরিষ্কার বলে দিব। বলো কি বলবে? ওই বলছিলাম যে তোমার সাথে আদৃশ এমনটা করবে কখনো ভাবিনি আমি। ওকে আমি বেস্ট ফ্রেন্ড মনে করতাম, ভালো মানুষ মনে করতাম, কিন্তু ও কি করলো? তোমার মতো মেয়েকে হাতছাড়া করলো সামান্য হৃদিকার জন্য। কত বড় বোকাও! ছি, ওর জায়গায় আমি হলে কখনো এমনটা করতাম না। তুমি অ্যাডাল্ট, আত্মনির্ভরশীল, সাহসী, তার উপর সুন্দরী। এমনটা করার কথা হয়তো কখনো কোনো পুরুষই ভাবতো না, যেমনটা আদৃশ করেছে। ওকে বন্ধু বলতো লজ্জা হচ্ছে আমার। তুমি কি বলতে চাও রিয়াদ? পরিষ্কার করে বলো। দেখো আখি, অনেকদিন ধরেই তোমার সাথে আমার চ্যাটে কথা হয়, হয়তো তুমি ভালোই বুঝে গেছো আমার মনোভাব। এখন আর ঘুরিয়ে কিছু বলতে চাই না তোমায়। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আখি, সত্যি বলছি। আদৃশের মতো কখনো তোমাকে ঠকাবো না। বুঝলাম। তা তোমার আগের স্ত্রী আর 2টো সন্তানকে কি করবে ভেবেছো? আরে ওদের নিয়ে তুমি চিন্তা করো না তো। মাসুমাকে তো এমনিতেই ছাড়ছি আমি, ওর সাথে ভালো যাচ্ছে না আমার। আর যেখানে প্রশ্ন আমার বাচ্চাদের, ওরা মাসুমার কাছেই থাকবে। ওদের ভরণ পোষণ আমি দিব। আমিও তো একজন উকিল, টাকার কমতি হবে না, তুমি জানোই। ডিভোর্সের ব্যাপারটাও দেখে নিব। সহসা আখি রিয়াদের এক হাত অতি স্বাভাবিকভাবে খামছে দাঁত কটমট করে বলতে শুরু করলো, পাবলিক প্লেস, তাই সিন ক্রিয়েট করতে চাইছি না। এমনিতে অনেক প্যারা আছি, নইলে এখনই তোর এমন জায়গায় এমনভাবে মারতাম যে আবারও বাচ্চা জন্মদানের যোগ্য থাকতি না। শালা লুচ্চা, কত ভালো ভাবতাম তোকে, কিন্তু কয়েকদিনে তোর সাথে চ্যাটে কিছু কথা বলে বুঝতে পারলাম তুই কেমন। আমি তো এমনিই তোর কথার উত্তর দিতাম আদৃশের বন্ধু ভেবে, কিন্তু তোর মনোভাব বুঝতে পারার পর তোকে এড়িয়ে চলি। অবশেষে তুই দেখিয়ে দিলি তোর আসল রূপ। আদৃশের ফ্রেন্ড তুই, তোর কাছ থেকে আশাও আর কি করা যেতে পারে। জানিস, আমার মতে তোদের মতো পুরুষের ওপর কোনো কেস না করে তোদের একদম প্রাণে মেরে ফেলা উচিত। নোংরা কথাকার। আর যেন তোকে আমার সামনে না দেখি, নইলে আখি কি জিনিস দেখিয়ে দিব। কথাগুলো বলে আখি উঠে চলে গেল। হাতে যন্ত্রণা হলেও রিয়াদ এত সময় দাঁত চেপে তা সহ্য করছিল। আখি চলে গেলে হাতের দিকে তাকালো। আখির নখগুলো বেশ ক্ষত করেছে তার হাতে, রক্ত বেরিয়ে গেছে এত সময়। আদৃশ ডিভোর্স পেপারে সাইন করার জন্য হাতে কলম নিয়েছে। সাইন করার জায়গায় গিয়ে যেন আর শক্তি জুটিয়ে উঠতে পারছে না সে জায়গায় কলম বসানোর। কত কিছুর পর যে আখিকে সে নিজের করে পেয়েছিল, তাকে এত সহজে কেমনে হারিয়ে দেবে? না, আখি তো তার জন্য অসাধ্য এক সাধনা ছিল, যাকে সে তার বকের চূড়ায় জায়গা দিয়েছে। তার সর্বাঙ্গে তো আখির বাস। হাজার ছেলের প্রেমিক হৃদয়ে ছুরি চালিয়ে জয় করেছিল সে আখিকে। তার আখির জড়ি দেওয়ার মতো নারী আর একটাও আদৃশ কখনো দেখেনি। এমন এক রমণীকে হাতছাড়া সে কিভাবে করবে? না, ভাবতেই তো দম বন্ধ লাগছে আদৃশের। কি করবে সে? আদ্রিত ফোন করলো আখিকে। আখি গাড়িতে বসে আছে, বেশ বিরক্তি নিয়ে। আদ্রিতের ফোন আসলে সে বিরক্তি কিছুটা হলেও দূর হলো। আদ্রিতি যে প্রথম এবং শেষ ব্যক্তি যার কোনো কাজেই কখনো আখির বিরক্তি আসেনি। ফোন ধরল আখি। হ্যাঁ ডাক্তার সাহেব, বলুন। আসছো হাসপাতালে?
এখন তো সার্জনের সাথে প্রফেসরও ক্লাসও জয়েন করতে হবে, না আসলে পারি। তা আপনি আসছেন? ভুলে যাবেন না, প্রফেসর শুধু তুমি একা নও। তবে চলে আসুন প্রফেসর সাহেব। আসছি প্রফেসর সাহেবা, তা রাখি, হাসপাতালে দেখা হচ্ছে। ফোন কেটে দিয়ে বেশ খুশি মনে কক্ষের বাইরে বেরিয়ে আসলো আদ্রিত। আস্তে আস্তে তার আর আখির সম্পর্কের তিক্ততা দূর হচ্ছে। তার আর কি চাই? আখিকে ফিরে পাওয়ার কোনো পথ বাদ রাখবে না আদ্রিত এবার। ড্রয়িং রুমে সোফায় মিডি ড্রেস পরে বসে আছে রিঙ্কি। ইশিকা তাকে নানান রকম জেরা করছে। তুমি কি অস্ট্রেলিয়া থেকে এখানে এসেছো শুধু ভাইয়ার সাথে দেখা করবে বলে? হ্যাঁ, ও এতদিন থেকে এসেছে, যাওয়ার নাম নিচ্ছে না, তাই ভাবলাম এসে ওর খোঁজ নেই। এমনি তো ফোনও ধরে না, তাছাড়া বাংলাদেশে কখনো আসা হয়নি। এক সুযোগে বাংলাদেশ দেখা হয়ে যাবে, সেই ভাবনায় চলে আসলাম। আমার ছেলে আর যাবে না, আমি ওকে বিয়ে করাবো। তুমি যখন এসছো দুদিন ঘুরে চলে যেতে পারো। মা, কি বলছে এসব? বাবা, তুমি মাকে একটু বোঝাও, আমি ভাইয়াকে ডেকে আনি। শায়লা আর আরিয়ান মির্জা একপাশে দাঁড়িয়ে আছেন। রিঙ্কিকে প্রথম দেখাই পছন্দ হয়নি শায়লা মির্জার। আরিয়ান মির্জা ওনার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করছেন। শায়লা, তুমি তো মেহমানদের সাথে কখনো এমনটা করো না, তবে ওর সাথে এমনটা করছো কেন? আরে দেখছো না, শ্যাওলা গাছের পেতনি আসছে আমার ছেলের ঘাড়ে চড়বে বলে। কাপড় দেখো ওর। কি শায়লা, শিক্ষিত হয়ে এমনটা করছো? এটা আজকালকার ফ্যাশন, তাছাড়াও আমেরিকায় বড় হয়েছে। গোল্লা মারা তোমার ফ্যাশন। শিক্ষিত হলেই যে হাঁটুর উপর কাপড় পরতে হবে, এটা কোন বইয়ে লেখা আছে? আমার মেয়েও তো শিক্ষিত, কই কখনো এমন কিছু পড়তে দেখিনি তো। আখিও তো ধনী বাপের একমাত্র মেয়ে ছিল, কখনো তাকে তো এমন কাপড় পরতে দেখিনি। ফ্যাশন করবে ঠিক আছে, সীমানার ভিতরে করলেই তো হয়। শরীর দেখিয়ে আবার কেমন ফ্যাশন? ইস, তোমাকে বোঝানোর ক্ষমতা আমার দাদারও নেই হয়তো। মা ছেলের মনের দড়ি ঘুরে ফিরে আখিতেই সীমাবদ্ধ, আর ওখানে থাকবেও সীমাবদ্ধ, কারণ আখির জায়গা নেওয়া ক্ষমতা যার তার নেই। লাখে একটা মেয়ে আখি। তাদের কথার ফাঁকে আদ্রিত চলে আসলো সেখানে। রিঙ্কিকে দেখে অবাকত্বের সাথে বিরক্তি ভাব নিয়ে বলল, তুমি এখানে কি করছো? তোমার খোঁজে এসেছি। তুমি তো ফোনেই ধরো না, দেশে কবে ফিরছ? আমি আমেরিকা আর যাব না। তোমার এখানে এভাবে আসা ঠিক হয়নি। এসেছো ভালো কথা, এখানে থাকো কয়েকদিন, বেরিয়ে যাবে। ইশিকা, ওর জন্য যে কোনো একটা গেস্ট রুম রেডি করাও। কথাটা বলে চলে গেল আদ্রিত। শায়লা মির্জা মনে মনে অনেক খুশি হলেন। হাসপাতালে এসে একটা ক্লাস অ্যাটেন্ড করে নিজের কেবিনে বসে আছে আখি। আদ্রিতের বর্তমানে কোনো ক্লাস নেই, অন্য কাজও নেই তেমন, তাই আখির কেবিনে চলে আসলো। মে আই কাম ইন হিটলার? আরে ডাক্তার সাহেব আপনি আসুন। তা হিটলার ডাকটা কবে ছাড়বেন? হিটলারকে হিটলার ডাকবো না তো কি ডাকবো? কি হিটলারই করলাম আপনার সাথে আমি? তা তুমিই তো ভালো জানো। 6 বছর আগের কথাগুলো এখনো মনে নিয়ে বসে আছেন? এমনও তো হতে পারে হিটলার আখি এখন বদলে গেছে। হিটলার আখি কখনো বদলাতে পারে না। পরশু সকালে রিপোর্টার লিজানকে ভরা সমাজে থাপ্পড় মেরে তাকে সঠিক জবাব দিয়ে এসে যদি আজ বলে সে বদলে গেছে, তবে কি করে মানা যায় বলো? আরে কিছু কিছু লোক এমন আছে যাদের উপস্থিত মুহূর্তে সঠিক জবাব না দিলে তারা সায় পেয়ে মাথায় উঠে, যা আমি কখনো মেনে নেই না। এটাই তো হিটলার আখি। আমার মতে প্রতিটা মেয়েকে তোমার মতো হওয়া চাই। বাহ, ডাক্তার নিরামশও কারো প্রশংসা করতে পারেন, আমি জানতাম না। এত বড় পরিবর্তনের কারণ জানতে পারি এবার। এটা কোনো পরিবর্তন না, মানুষ কখনো কখনো নিজের পছন্দের মানুষের খুশির জন্য তার রঙে রেঙে যায়। আমার ক্ষেত্রে এমনই কিছু মনে করতে পারো। তা সেই মানুষটাকে জানতে পারি? আছে একজন যাকে খুব করে চাই আল্লাহর কাছে রোজ মোনাজাতে। আখির চোখে গভীর চাহনি স্থির রেখে মনের গহীনে লুকানো সত্য যেন তাকে বোঝানোর চেষ্টা করে গেল আদ্রিত।
আখি অপলক চাহনিতে তাকিয়ে আদ্রিতের মুখে না বলা সত্য তার চোখের মধ্যে দিয়ে বোধগম্যে নেওয়ার সম্ভবপর চেষ্টা করতে লাগলো, যেখানে নিজের জন্য অসীম ভালোবাসার গভীরতায় খুঁজে পাচ্ছে আখি, যার হয়তো কোনো শেষ নেই, তবে তাতে বিশ্বাস করে ওঠার সক্ষমতা নেই তার। বড্ড অস্বাভাবিক অনুভূতি হলো আখির এতে, তাই আদ্রিতের ওপর থেকে চোখ সরিয়ে নিল। কেবিনে তখন প্রবেশ করলে ইন্সপেক্টর জিশান তার ফোর্স সহিত। আখি বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো তাকে, আর ইন্সপেক্টর জিশান আপনি? হ্যাঁ আমি ডাক্তার আখি, আপনার সাথে কিছু দরকারি কথা ছিল, বসতে পারি? হ্যাঁ অবশ্যই। জিশান বিচক্ষণ এক দৃষ্টি আদ্রিতা আর আখি উভয়ের উপর বুলিয়ে আদ্রিতের পাশের চেয়ারে বসলো। এবার বলা শুরু করলো, হ্যাঁ তো মিস আখি, আমার আবার সময় কম, তাই সোজা পয়েন্টে আসি। আপনি গত পরশু রিপোর্টার লিজানকে পাবলিক প্লেসে থাপ্পড় মেরেছেন। ওনার সাথে আপনার সমস্যা হয়েছিল, আর কাল রাতেই তাকেও নির্মমভাবে হত্যা করা হয়। কলি আর লিজান মার্ডার কেসে আপনি বর্তমানে মেইন সাসপেক্ট। তাই বলুন, কাল রাত 11টার সময় আপনি কোথায় ছিলেন? আমার বাড়িতে। কেন? তার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? অবশ্যই। আপনি আমার বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন। রাত 11টায় আমি আমার খাবার টেবিলে বসে ডিনার করছিলাম। আপনার বিশ্বাস না হলে সেখানকার ফুটেজ আপনি চেক করে নিতে পারেন আমার বাড়ি গিয়ে। আমি আমার কাজের লোক আর গার্ডদের বলে দিচ্ছি, আপনি নির্দ্বিধায় যান। কথাগুলো বলে আখি তার একজন গার্ডকে ফোন করলো। আমির, একজন ইন্সপেক্টর আসবেন, নাম জিশান হাসান। ওনাকে আমার বাড়ির সকল স্থানে সিসিটিভি ফুটেজ দেখিয়ে দিবে। উনি যেদিনের আর যে ক্ষণে দেখতে চাইবেন সব। ওকে ম্যাম। ফোন কেটে এবার বলল আখি, এবার আপনি যেতে পারেন। ধন্যবাদ। আপনি না বললে আমি তা করতে যেতাম, আর তা করতে আপনি আমাকে আটকাতেও পারতেন না। কিন্তু ভাবলাম এর আগে আপনাকে বলে নেওয়া যাক। আমি আবার অপরাধীদের সবসময় একটা সুযোগ দিতে পছন্দ করি। আপনি এত আত্মবিশ্বাসের সাথে কিভাবে বলতে পারেন যে আখি অপরাধী? ভুলে যাবেন না, প্রমাণ ব্যতীত আপনার কাউকে মন গড়া অপরাধী বলার কোনো ক্ষমতা নেই। ক্ষমতা নিয়ে আমার সাথে কথা বলতে আসবেন না ডাক্তার আদ্রিত। আপনি আপনার কাজ করুন, আমাকে আমার কাজ শেখাতে না আসলে খুশি হব। আদ্রিত আরও কিছু তাকে বলবে, এর আগে আখি বলল, ইটস ফাইন ডাক্তার আদ্রিত, ওনাকে ওনার কাজ করতে দিন। আমি জানি আমি কে আর আমি কি করতে পারি। বাকি তো সন্দেহ, যে সেই করতে পারে, করতে দাও। প্রমাণ ব্যতীত কারোই কিছু করার থাকে না, এখন সে পুলিশ হোক বা কোনো দেশের প্রধানমন্ত্রী। ওভার কনফিডেন্ট ভালো না ডাক্তার আখি। প্রমাণ সহিত কথা বলতে আসবো আপনার সাথে। আমিও অপেক্ষা করব আপনার। আখি নির্ভয় ইন্সপেক্টর জিশানের জবাব দেয়। ইন্সপেক্টর জিশান প্রস্থান করেন সাথে সাথে। আখি এবার টেবিলে রাখা গ্লাস থেকে গ্লাস ভর্তি পানি একটানে খেয়ে নেয়। আখির হাবসাব দেখে আদ্রিতের কেমন জানি লাগলো, যেন আখিকে স্বাভাবিক দেখা যাচ্ছে না। আদ্রিত কিছু বুঝে ওঠার আগে আখি জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে গেল। বেশ চিন্তিত হয়ে বসে আছে জিশান। আখির বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করে এসেছে। লিজানের মৃত্যুর সময় আখি তার বাড়িতেই ছিল, এমনকি কলির মৃত্যুর সময় আখি তার বাড়িতে ছিল সিসিটিভি ফুটেজ মোতাবেক। তবে কে খুন করলো এদের? সব কিছু তো আখিকে ইশারা করে, কিন্তু সে একসাথে দুই স্থানে কিভাবে থাকতে পারে? কলি আর লিজানের পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী তাদের মৃত্যুর সময় তো আর ভুলও দেখাতে পারে না। কিছু ভেবে মিলাতে পারছে না জিশান। হঠাৎ তার একজন কনস্টেবল আসলো তার কাছে। স্যার, আপনি বলেছিলেন প্রমত্ত অঙ্গনা নামের 6 বছর আগের ফাইল বের করতে, কিন্তু তা বের করতে গিয়ে বেশ পুরাতন একটা আলমারি থেকে প্রমত্ত অঙ্গনা নামের আরেকটা ফাইল বেরিয়ে আসে, যেটা প্রায় 13 বছর পুরনো। কথাটা শুনে অনেক আশ্চর্য হলো জিশান। কনস্টেবলের হাত থেকে ফাইলটা নিয়ে নিল টান দিয়ে। ফাইলটা খুলে কৌতূহল ও মনোযোগ সহকারে পড়তে শুরু করলো। ফাইলের লেখাগুলো পড়ার পর বাকরুদ্ধ হয়ে গেল ইন্সপেক্টর জিশান।
13 বছর আগে একজন পুরুষ খুন হয়েছিল, যার লাশের পাশে প্রমত্ত অঙ্গনা নামটা পাওয়া যায়। তারপর আরও 15টা খুন হয়, সব কয়টা লাশের পাশে একই নাম ছিল, কিন্তু আলাদা বিষয়, সেই সকল লাশের পাশে প্রমত্ত অঙ্গনা নামটা লেখা থাকার সাথে কয়েকটা বাক্য লেখা ছিল। সেগুলো এই ফাইলে এত বিস্তারিতভাবে দেয়া না থাকলেও জিশান লক্ষ্য করলো আলাদা একটা বিষয়। 6 বছর আগে যখন একজন পুরুষের খুন হয়েছিল, তখন তার লাশের পাশে প্রমত্ত অঙ্গনা লেখাটার সাথে লেখা ছিল, কারো অকাল মৃত্যুর আসল কারণ জীবিত অবস্থায় মানায় না। 4 বছর আগেও 3টে খুনের প্রথম একজন পুরুষের মৃত্যু হয়, যার লাশের পাশে লেখা ছিল, ইচ্ছের বিরুদ্ধে নারীর লাজ হরণকারী বেঁচে থাকার অধিকার রাখে না, প্রমত্ত অঙ্গনা। কিন্তু এর পরবর্তী 2টা লাশের পাশে প্রমত্ত অঙ্গনা নাম ব্যতীত অন্য কোনো বাক্য পাওয়া যায়নি। 13 বছর আগের ফাইল অনুযায়ী প্রমত্ত অঙ্গনা তার নামের সাথে খুনের কারণ বলে দেয়, কিন্তু 4 বছর আগে শেষ সেই 2 খুন আর এখন কলিয়ার লিজানের খুন, এই 4টে লাশের পাশে প্রমত্ত অঙ্গনা নাম ব্যতীত কিছুই পাওয়া যায়নি। এর মানে কি হতে পারে? এই প্রমত্ত অঙ্গনা একজন না দুজন? এমনও হতে পারে কেউ আসল প্রমত্ত অঙ্গনার নাম নিয়ে নিজে খুন করে বেড়াচ্ছে। সব কিছুই যেন মাথার উপর দিয়ে যাচ্ছে জিশানের। অনেক ভাবনার পর জিজ্ঞেস করলো হাবিলদার ফয়েজকে জিশান, ফয়েজ সাহেব, 13 বছর আগে প্রমত্ত অঙ্গনা কেস কে দেখছিল আপনি জানেন? আপনি পুলিশ ফোর্সে অনেক আগ থেকে আছেন, আপনি জানতে পারেন বলে মনে হয় আমার। স্যার, যতটুকু জানি ইন্সপেক্টর ইশতিয়াক কেসটা দেখছিলেন, কিন্তু আমি শুনেছি এ বিষয়ে জানি না তেমন কিছু। ইশতিয়াক সাহেবের বাড়ির অ্যাড্রেস জোগাড় করে দিতে পারবেন আমায়? ইয়েস স্যার, আমি দেখছি। স্যালাইন চলছে আখির, অচেতন হয়ে পড়ে আছে একটা কেবিনের বেডে, পাশে আদ্রিত বসে আছে। খুব ইচ্ছে হলো তার আখির মাথায় হাত বুলিয়ে দেওয়ার, তার হাতটা ধরার, তবে হাতটা ধরতে গিয়েও ধরল না। ব্যথা ভরা স্বরে বলল, তোমার অগোচরে কখনো তোমাকে স্পর্শ করিনি, আর করবও না। আমার ভালোবাসায় যে কোনো অপবিত্রতা নেই সুখ পাখি। আমি যদি পারতাম তবে এক নিমিষে তোমার সব অশান্তির কারণ দূর করে দিতাম, নিয়ে যেতাম তোমাকে এক নতুন সুখের ছোঁয়ায়, যেখানে দুঃখ তোমায় দূর থেকেও দেখে যাওয়ার সাহস জুটিয়ে উঠতে পারত না। সেই স্বাধীন চঞ্চল আখি কখনো আর দুঃখের সাগরে তলিয়ে যেতে পারত না। আমারই দোষ ছিল আখি, সেদিন যদি ওভাবে চলে না যেতাম, জোর করে নিজের ভালোবাসা নিজের কাছে ধরে রাখতে চাইতাম, তবে হয়তো আজ আমাদের দুজনেরই জীবন সুখে ভরপুর হতো। কিন্তু তুমি চিন্তা করো না, আমি ফিরে যখন এসেছি তবে আর তোমায় কোনো পিছু টানে পড়তে দিব না। মিথ্যে হাসির আড়ালে আর কখনো তোমাকে লুকোতে দিব না সত্য ব্যথা। তোমার চেহারার হাসিতে শুধু সত্য সুখ লুকিয়ে থাকবে, তুমি দেখে নিও। আখির দিকে তাকিয়ে আদ্রিত কথাগুলো বলছিল। হঠাৎ আখির জ্ঞান ফিরে, চোখ খুলে তাকিয়ে দেখে সামনে আদ্রিত বসে আছে। আখি ঝটপট উঠে বসলে আদ্রিত তাতে বাধা প্রদান করে। কি করছো? শুয়ে থাকো, তোমার শরীর অনেক দুর্বল, ইউ নিড রেস্ট। আই এম ফাইন ডাক্তার আদ্রিত। তা আমাকে এখানে কে এনেছে আর স্যালাইন কে দিল? সামনে বসে থাকা আস্ত এক জলজ্যান্ত মানুষ দেখতে পাও না? তার মানে আপনি আমায় কোলে করে এখানে এনেছেন? তো আমি তোমায় আর কিভাবে আনতে পারতাম? তাই বলে আপনি আমাকে না বলে আমার অগোচরে আমায় কোলে নিবেন? প্রয়োজনে নিয়েছি আখি, এমন ভাব করছো যেন আর কখনো নেইনি। একসময় নিজে থেকে কোলে চড়া ধান্দা করতে যখন তখন, আর এখন খেপে উঠছ। একসময় উঠতাম বলে আপনি আমায় রোজ কোলে নিবেন এখন? আর তখন আমি 18 বছরের তরুণী ছিলাম, আর এখন 25 বছরের ম্যাচিওর একজন নারী। তাছাড়া আমাদের সম্পর্ক এখন আলাদা। কোন বইতে লেখা আছে 18 বছরের মেয়ে কোলে উঠতে পারবে আর 25 বছরের নারী পারবে না? আপনি খুব বেশি লজিক খুঁজছেন বলে মনে হয় না। তুমি খুব বেশি লজিক দেখাতে চাইছো বলে মনে হচ্ছে না। আপনি কিন্তু এবার অতিরিক্ত বিরক্ত করছেন। তুমি কোথায় কম করছো? আপনি যে আস্ত ঢেঁড়স ছিলেন
সে আস্ত ঢেঁড়সই রয়েছেন, একটুও বদলাননি। হ্যাঁ, আর তুমি সেই ঢেঁড়সের পচা অংশ। কথাটা শুনে আখির হাসি চলে আসলো। হাসতে হাসতে বলল, ঢেঁড়সের পচা অংশ এ কেমন উপাধি? হা হা হা, বেশ করেছি। তোমার সাথে কথায় জিতে ওঠার ক্ষমতা আমি কোথা থেকে জোটাবো? মুখে তো কথার ফুলঝুরি। এবার চুপ করে শুয়ে পড়ো। স্যালাইনটা শেষ না অবধি জায়গা থেকে নড়বে না। আপনি বললেন আর আমি করলাম, তাই না? মোটেও এমনটা ভাববেন না। আমি একদম ঠিক আছি। কাজ আছে আমার। আখি উঠে যেতে নিচ্ছিল। আদ্রিত আখিকে টান দিয়ে বসা থেকে বালিশে শুয়ে দিল, যাতে আদ্রিত বেশ ঝুঁকে আখির উপর চলে গেল। দুজনের চোখে চোখ পড়ল। দুজনের ঘন নিঃশ্বাস উপচে পড়ছে একে অপরের উপর। হৃদস্পন্দন দ্রুত গতির হয়ে গেল মুহূর্তেই দুজনার। পুরাতন সেই সুপ্ত অনুভূতিগুলো নাড়া দিয়ে গেল দুজনেরই মনে। তবে অল্প সময়ে আখি স্বাভাবিক অবস্থায় চলে আসলে আদ্রিতের বুকে আলতো ধাক্কা দিল উঠে যাওয়ার জন্য। ধাক্কাটাতে আদ্রিত স্বাভাবিক অবস্থায় ফিরে এসে আখির উপর থেকে উঠে বসলো। বেশ শান্ত গলায় বলল আদ্রিত, সব কিছুতেই জেদ ভালো না আখি। আমার সাথে ঝগড়া করার ইচ্ছে করো ইচ্ছে মতো, কিন্তু নিজেকে কষ্ট দিয়ে না। ঘুমিয়ে থাকো, সুস্থ হয়ে গেলে ইচ্ছে মতো ঝগড়া করে নিও। ঝগড়া আপনি শুরু করেন, আমি না। না, তুমি কেন শুরু করবে? ঝগড়া কাকে বলে তুমি তো জানোই না। আদ্রিতের কথায় দাঁত কেলিয়ে হাসি দিল আখি। আখির মুখের সে দুষ্ট হাসি মন বুলালো আদ্রিতের। আখি ইচ্ছে করে তার সাথে ঝগড়া বাঁধায় জানে আদ্রিত। আদ্রিতের সাথে ঝগড়া করা যে তার একসময়কার সব থেকে পছন্দের একটা অভ্যেস ছিল। অভ্যেসটা এখনো আখি যেতে দেয়নি, জেনে মনে বেশ শান্তি পেল আদ্রিত। এবার বলল, পারো বটে তুমি, ঘুমো এবার। ঘুমের ওষুধ দিচ্ছি, খেয়ে নাও, এমনিতেই ঘুম চলে আসবে। রিয়াদ দেখা করতে এসেছে আজ আদ্রিসের সাথে। দুজন বেশ সময় থেকে গল্পে মগ্ন একে অপরের সাথে। আজ আদ্রিস হৃদিকাকে নিয়ে বাইরে যাবে বলেছিল, কিন্তু হঠাৎ রিয়াদ আসলেই যাওয়া ক্যান্সেল করে দিল সে। সেই কবে থেকে রিয়াদকে নিয়ে পড়ে আছে। আদ্রিস রিয়াদকে পেলে যেন দুনিয়া ভুলে যায়, এমনটা মনে হয় হৃদিকার। এখন থেকে নয়, যবে থেকে এ বাড়িতে এসেছে হৃদিকা, তখন থেকে দেখছে এই রিয়াদকে নিজের জীবনের একটা আলাদা অংশ মনে করে আদ্রিস। দুজন ড্রয়িং রুমে বসে গল্প করছে। দূর থেকে তাদের দিকে দৃষ্টি স্থির রেখে তাকিয়ে আছে হৃদিকা। রিয়াদ, কি করব বল? আখিকে তো কোনো মতে আর ধরে রাখতে পারছি না। আরে চিন্তা করিস না, এই মেয়েদের পিছন বেশি ঘুরলেই এমন। পাত্তা দেওয়া বন্ধ করে দিয়ে দেখ, এমনিই পিছন পিছন এসে ঘুরঘুর করবে। আখি এমন না রিয়াদ। আরে ঘুরে ফিরে সকল মেয়েরাই একই সেম। আদ্রিত আখিকে ঘুমের ওষুধ খাইয়ে তাকে ঘুমানোর কথা বলে কেবিন থেকে বেরোতে যাবে, তখন সেখানে প্রবেশ করলেন ডাক্তার আশরাফ ও ডাক্তার আহিল, সম্পর্কে আখির বড় ভাই। আহিল ছুটিতে ছিল, তবে তার বোন হাসপাতালে জয়েন করেছে শুনে আর নিজেকে আটকে রাখতে পারেনি। আজকেও ছুটি ছিল, কিন্তু বোনকে দেখার আশা লুকোতে না পেরে চলে আসলো। এসে যখন শুনল তার বোন অজ্ঞান হয়ে পড়ে গেছে, তখন তার ভিতরে অস্থিরতা কত গুণ বেড়ে গেছিল তা শুধু সেই জানে। তবুও নিজেকে কঠিন মানব রূপে উপস্থাপন করা দৃঢ় প্রচেষ্টা নিয়ে আসলো বোনের সন্নিকটে। ডাক্তার আশরাফও মেয়ের অবস্থা সম্পর্কে জেনে নিজেকে আর দমিয়ে রাখতে পারেননি। দুজনের ভিতরে অস্বাভাবিক ভাবটা থাকলো, বাহিরের দিক থেকে যথেষ্ট স্বাভাবিক হয়ে থাকার চেষ্টা করে আসলেন। ডাক্তার আশরাফ জিজ্ঞেস করলেন আখিকে, ডাক্তার, আখি আপনার নাকি শরীর খারাপ? আখি জানে তার বাবা তার শরীর খারাপ শুনে অস্থির হয়ে আছেন, যা উনি আখিকে বোঝাতে চাইছেন না, কিন্তু আখি তা ঠিকই বুঝে নিতে পেরেছে, যার ফলস্বরূপ তার মনে এক উৎফুল্ল ভাব ছেয়ে গেল। তার বাবা ও ভাই তার ওপর রেগে থাকলো, তাকে নিয়ে ভাবাটা বন্ধ করেনি তারা। এখনো আখিকে তারা ঠিক আগের মতোই ভালোবাসে। আখির জন্য যে তা খুব বড় পাওনা। আখি এবার বেশ খুশি মনে ঠোঁটের কোণে অল্প হাসি টেনে বলল, তেমন কিছু না স্যার, এমনি একটু শরীর দুর্বল। খবর পেয়েছি আপনার শরীর খুব দুর্বল। ডাক্তার আদ্রিত আপনার চেক আপ করেছেন, আপনাকে ছুটি দেওয়া হলো, বাড়ি গিয়ে বিশ্রাম নিন। শরীর ভালো হলে তখন এসে হাসপাতাল জয়েন করে নেবেন। কাট কাট কণ্ঠে কথাগুলো বলে চলে গেলেন ডাক্তার আশরাফ। এবার আহিল বলল, নিজের খেয়াল রাখবেন ডাক্তার আখি।
এত বেখেয়ালি থাকলে হয়? অতঃপর আহিলও চলে যেতে নিলে আখি উঠেই তাকে পিছন থেকে জড়িয়ে ধরে নিল। ফুফিয়ে কেঁদে উঠে বলতে লাগলো, ভাইয়া ক্ষমা করে দে আমায়। বাবা মায়ের কাছে ক্ষমা চাওয়ার কোনো ক্ষমতা আমার নেই রে ভাইয়া, কিন্তু তুই তো আমার সেই ভাইয়া যে কখনো আমার ওপর রাগে না, আমায় সবসময় মাথায় তুলে রাখে, যার চোখে আমার কখনো কোনো দোষ থাকে না, যার জন্য সে মরতে বা মারতে কখনো দ্বিধা করবে না। তার দিক থেকে আজ কিভাবে সে মুখ ফিরিয়ে নিতে পারে? এই ভাইয়া, তুই না 2 ঘন্টার বেশি আমার সাথে কথা বলে থাকতে পারতি না? তবে আজ তো 3 বছর পেরিয়ে গেল, কিভাবে কথা না বলে আছিস বল? ভুল করে গেছি ভাইয়া। আদৃশের মিথ্যে ভালোবাসা হারানোর ভয়ে তোমাদের সাথে জড়িয়ে থাকা অকৃত্রিম ও সত্য ভালোবাসার বন্ধনের অসম্মান করলাম আমি। তার সাজাও তো পাচ্ছি, আর সাজা দিস না। সহ্যের সীমা অতিক্রম হয়ে গেছে আমার। আল্লাহ আমাকে ছাড় দেননি, দেখ, দয়া করে আর পর করে রাখিস না। আখির কথায় চোখের জমে আসা জল উপচে পড়ল, তবুও নিজেকে দুর্বল করতে দিল না আহিল। চেয়েও আখির দেওয়া ক্ষত সে ভুলতে পারে না, তাই অনেক করে নিজেকে সামলালো। আখিকে নিজের থেকে খুব সাবধানে ছাড়িয়ে নিল, যাতে তার হাতে স্যালাইনের সূচের জায়গায় সে ব্যথা না পায়। অতঃপর পাক না ফিরেই চলে গেল সে বেগতিক পায়ে। আখি সেই জায়গায় হুমড়ি খেয়ে পড়ে কাঁদতে লাগলো। কয়েক মুহূর্তে ইন্সপেক্টর ইশতিয়াকের বাড়ির অ্যাড্রেস পেয়ে গেল জিশান, কিন্তু তার বাড়ি গিয়ে উল্টো আরও নিরাশতায় পড়ল সে। তার স্ত্রীর কাছ থেকে জানা যায় ইশতিয়াক নিজেই 7 বছর আগে প্রমত্ত অঙ্গনার হাতে খুন হয়। তার লাশের পাশে লেখা ছিল, অপরাধী হয়ে অপরাধীকে খুঁজে বেড়ানোর হিসেবটা মিলে না, লম্পটদের নাশ তো হয়েই থাকে, প্রমত্ত অঙ্গনা। তার স্ত্রী জুলেখার কাছ থেকে আরও জানা যায় ইশতিয়াক একজন চরিত্রহীন লোক ছিল, মেয়েদের কুনজরে দেখত সে। অনেক নারীর সাথেই তার অবৈধ সম্পর্ক ছিল, স্ত্রীকে অনেক মারধরও করত সে। তার একটা ছেলেও আছে। স্ত্রী যাওয়ার কোনো জায়গা না থাকায় সব কিছুর পরও স্বামীর ঘরে পড়ে থাকত। কিন্তু ইশতিয়াকের হঠাৎ মৃত্যু হয়। তার স্ত্রী এতে অনিশ্চয়তায় পড়ে যান, নিজের আর ছেলের ভবিষ্যতের কথা ভেবে। অতঃপর এর কয়েকদিন পরে একটা কোম্পানি থেকে ওনার জন্য জব অফার আসে, অথচ উনি এসবের কথা কখনো ভাবেননি। উনি এসএসসি পাশ হয়ে কোম্পানিটাতে পিয়নের পোস্ট পান, তাও সম্পূর্ণ সে কোম্পানির উদ্যোগে। উনি আজ এর পিছনের কারণ খুঁজে বের করতে পারেননি। কোনো কোম্পানি কেনই বা নিজে থেকে এসে ওনাকে জব অফার করবে? কিন্তু সব মিলিয়ে নিজের জব আর স্বামীর পেনশনের টাকায় ভালো যাচ্ছে জুলেখার দিন। তবে প্রমত্ত অঙ্গনা সম্পর্কে আর কিছু জানা নেই জুলেখার। জিশান কিছুই ভেবে বের করতে পারছে না, কে এই প্রমত্ত অঙ্গনা, চায় কিসে? ইন্সপেক্টর ইশতিয়াককেও মেরে ফেলেছে, এবার সে 13 বছর আগের কেসটা সম্পর্কে জানবে তো জানবে কি করে? আখি স্যালাইনের সূচের জায়গাটা খুব ভালো করে দেখছে আদ্রিত, সূচটা জায়গা বিচ্যুত হয়েছে কিনা। আখি অপলকে দেখে যাচ্ছে তাকে। আদ্রিত কত খেয়াল করছে তার। একটু আগেই তো ফ্লোর থেকে সযত্নে তুলে তাকে বেডে বসালো, মুছে দিল তার চোখের জল। এবার কত যত্ন সহকারে তার পরিচর্যা করছে। কেন আদ্রিত এমনটা করে? এমন যত্ন, এমন দরদ তো আদ্রিত সে বছরখানিক আগেও দেখাতো আখিকে। কিন্তু তখন যখন এসবের কোনো মানে ছিল না আদ্রিতের কাছে, তবে এখন কিভাবে কোনো মানে থাকবে? সত্যিই কি আদ্রিত শুধু মনুষ্যত্ব থেকে আখির জন্য এমন করে? এবার আখি মুখ ফুটিয়ে জিজ্ঞেস করে বসলো, কেন আমার জন্য এত করেন আপনি? সবাই তো ছেড়ে চলে গেছে, আপনিও চলে যান, কেন আছেন আমার পাশে? বেঁচে থাকতে কখনো তোমাকে ছেড়ে যাব না আখি। চাই না আমার কাউকে। যখন পাশে থাকার ছিল তখন তো ছিলেন না, আর আজ যখন একা বাঁচতে শিখে গেছি, তবে আজ আসছেন পাশে থাকতে। কথাটা বলে আখি দুহাতে মুখ ঢেকে কাঁদতে লাগলো। আদ্রিত এবার তার মাথায় সহানুভূতিময় হাত রেখে বলল, ভুল করেছিলাম আমি, যার মাসুল আমায় দিতে হয়েছে প্রতিটা ক্ষণে। সে ভুল আর দ্বিতীয়বার করব না আখি, কথা দিলাম। আদ্রিতের কথা পুরো হতে না হতে আখি ঝাপটে ধরল তাকে, মুখ গুজল তার বুকে। অতিরিক্ত কান্নায় ফুফানোর হার এবার বেড়ে গেছে তার অনেক। ফুফিয়ে ফুফিয়ে আধভাঙা বাক্যে প্রকাশ করতে লাগলো সে তার মনোভাব। কেন আদ্রিস এমন করলো বলেন না? মনের পীড়া সহ্য করার ক্ষমতা জুটিয়ে উঠতে পারবো না, এ ভয়ে তার জন্য আমার সব ছাড়লাম। তবে সে কেন আমার জায়গায় অন্যকে বসালো? কেন বলেন না? কি কমতি ছিল আমার মধ্যে?
কেন আজ আমি একা হয়ে গেলাম? কেন? এই ভুলের কি কোনো ক্ষমা নেই বলেন না ডাক্তার আদ্রিত? আখির বলা প্রতিটা অক্ষর আদ্রিতের বুকে গিয়ে যেন তীরের ন্যায় আঘাত করছে। আখির কান্না ধুমড়ে মুচড়ে দিচ্ছে তার হৃদয়। যার চোখে কখনো জল সহ্য করতে পারে না, আজ তার জল থামানোর জন্যই কোনো বাক্য খুঁজে পাচ্ছে না আদ্রিত। তবে আদ্রিসকে ইচ্ছে করছে তা শেষ করে দিতে। আখির কষ্টের কারণকে উপড়ে ফেলতে ইচ্ছে করছে তার মূল থেকে। আখির পীড়া নাড়িয়ে দিয়েছে আদ্রিতকে। চোখ জলে টইটুম্বুর হয়ে গেছে মুহূর্তে। দুফোঁটা জল গড়িয়ে পড়লে এবার গালবে। আদ্রিত শুধু আখির মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে সান্ত্বনা প্রদানের অল্প প্রচেষ্টা করতে থাকলো। বেশ খানিকক্ষণ সময় আদ্রিতের মুখে মুখ লুকিয়ে কান্না করল আখি। অনেকদিন পর যেন সত্য শান্তির এক আশ্রয় তার মন হালকা করার বড় এক মাধ্যম হয়ে উঠল। হ্যাঁ, মনটা এবার বেশ হালকা লাগছে আখির। তবে আচমকা এক দুর্বোধ্যতা আঁকড়ে ধরেছে তাকে। একসময় যে বুকে ঠাঁই খুঁজতে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না, আজ সে বুকখানাতে ঠাঁই নিতে এক জড়তার মার পেঁচে জড়িয়ে গেছে আখি। আদ্রিতকে ছেড়ে দিয়ে নিজেকে অতি স্বাভাবিক দেখানোর চেষ্টা করলো সে। আদ্রিত এবার হাত বাড়িয়ে তার দু চোখ আবারও মুছে দিল। আলতো স্বরে বলল, হিটলার আখির চোখে এই জল মানায় না। আমাদের হিটলার কবে থেকে অন্যের দেওয়া শোকে কাতর হওয়া শিখে গেল। দেখো কেঁদে কেঁদে কি হাল করেছ। নিজের পুরো চেহারা লাল হয়ে আছে। এবার বন্ধ করে এসব। আর যেখানে কথা আশরাফ আঙ্কেল আর আহিলের, ওনারা তোমাকে অনেক ভালোবাসেন। দেখে নিও, একদিন না একদিন তোমাকে আবারও আপন করে নিবেন তারা। আদ্রিতের বলায় কয়েকটা বাক্য আখির মনকে অসীম এক প্রশান্তির ছোঁয়ায় মাতিয়ে তুলল। মনে এলো তার অদম্য এক তৃপ্তিময় অনুভূতি। সব কিছু ফিরে পাওয়ার আশ্বাসটা হাজার গুণ বেড়ে গেল। বরাবরের মতোই আদ্রিতের কয়েকটা কথায় আখির ক্ষতে ওষুধের কাজ করলো। আজ স্ত্রী মাসুমার সঙ্গে অনেক ঝগড়া করে এসেছে রিয়াদ। তাকে ছেড়ে দিতে চাইছে, কিন্তু মাসুমা তাকে ছাড়বে না কোনো কিছুর বিনিময়েও। তার সন্তানদের অগোছালো একটা জীবন দিতে রাজি না মাসুমা, তাই সে রিয়াদকে ছাড়ছে না। এদিকে রিয়াদের মন ভরে উঠেছে মাসুমার উপর। প্রেম করে বিয়ে করলো, এখন আর মাসুমাকে চাই না তার। নতুন বিয়ে করার জন্য এদিক ওদিক লুচ্চামি করে বেড়াচ্ছে। আজ ঝগড়া করে সোজা পাবে চলে আসলো রিয়াদ। এখানে এসেই পাশের বাড়ির মিসেস ইশানা হাফিজকে দেখতে পেল। তার সাথে বেশ কিছুদিন থেকে আপত্তিকর কথাবার্তা হয় রিয়াদের। প্রায়ই ফোনে কথা বলে। অনেক দিন থেকেই তার ওপর নজর রিয়াদের। স্বামী বড়লোক, কিন্তু বেশ বৃদ্ধ। টাকা কামাই করতে গিয়ে অর্ধেক জীবন পার করে দিয়েছে। আর টাকার বল আছে বলে এই বয়সে যুবতী মেয়ে বিয়ে করতে পারল। ঈশানার বয়স কম, তার ওপর থেকে সুন্দরী। স্বভাব চরিত্রেরও কোনো ঠিক ঠিকানা নেই। স্বামীর টাকায় ফুর্তি করাই তার মুখ্য কাজ। স্বামী সুন্দরী বউ পেয়েছে, তাই তার ওপর কখনো কোনো কথা বলে না। তাকে তার ইচ্ছে স্বাধীন ছেড়ে দিয়েছে। অন্ধের ন্যায় বিশ্বাস করে তাকে। যার লাভ ঈশানা সবসময় নিয়ে থাকে। আজকেও একটা পাবে এসেছে। স্বামী দেশের বাইরে, তাই ফুর্তি করবে আজ রাতভর এখানে ঈশানা। হঠাৎ রিয়াদকে দেখে তার ভালো লাগার পরিমাণ দ্বিগুণ হলো। রিয়াদের মতো সুদর্শন পুরুষকে কাছে পাওয়া তৃষ্ণা তার বহুদিনের। ঈশানাকে দেখে রিয়াদেরও সুপ্ত মনের বাসনা জেগে উঠল। মদের গ্লাস নিয়ে তার পাশে গিয়ে বসল। ঈশানার সাথে অশ্লীলতার সহিত কথা বলা শুরু করলো। আচমকা ঈশানা এসে তার কোলে বসে পড়ল, হাতে মদের গ্লাস নিয়ে। ঈশানা তার গ্লাস থেকে কিছু আংশিক মদ রিয়াদের মুখে ঢেলে দিল। অতঃপর রিয়াদ কামুকতায় তাকে জড়িয়ে ধরতে নিলে ঈশানা নেশাক্ত হেসে উঠে ডান্স করতে শুরু করলো। রিয়াদও সাথে উঠে গেল। একসাথে দুজন একে অপরের গায়ে ঢলে পড়ে নাচতে লাগলো। ডান্স করে করে ঈশানা রিয়াদকে একটা কক্ষের দিকে আসার জন্য ইশারা করলো। তারপর সেদিকে হাঁটাও ধরল। রিয়াদও তার পিছু নিল, কিন্তু হঠাৎ ভিড়ের মধ্যে ঈশানাকে কোথাও হারিয়ে ফেলল রিয়াদ। এদিক ওদিক খুঁজতে লাগলো, কিন্তু ঈশানাকে কোথাও পেল না। খানিক পর ঈশানার নাম্বার থেকে ফোন আসলে রিয়াদ ফোন ধরল। হোয়ার আর ইউ বেবি? বেবি, আমি পাবের বাইরের পিছনের দিকটা আছি, চলে আসো। পিছনের ওই গাছগাছালিপূর্ণ জঙ্গল টাইপ জায়গায় কি করছো তুমি? চলে আসো না বেবি, আজ না হয় জঙ্গলে মঙ্গল করবো দুজন। ওকে বেবি, তুমি যেখানে বলবে আমি আসতে রাজি,
অপেক্ষা করো, আমি আসছি এক্ষুনি। অতঃপর পাবের বাইরে চলে গেল রিয়াদ। পিছনের দিকটা বেশ গাছগাছালি পূর্ণ একটা জায়গা। সেখানে গিয়ে কাউকে পেল না রিয়াদ। আশেপাশে খুঁজতে লাগলো ঈশানাকে। কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। তাই ভিতরের দিকে আরেকটু ঢুকে তাকে খোঁজার চেষ্টা করলো তার নাম নিয়ে, কিন্তু কোথায় তার সাড়া পেল না। হঠাৎ মাথায় আঘাত পেল। কিছু বোঝার আগে জ্ঞান হারালো রিয়াদ। অচেতন অবস্থায় পড়ে থাকা রিয়াদকে লোকারণ্য থেকে দূর করার প্রচেষ্টায় তার পা টেনে এক জনশূন্য নির্জন জায়গার দিকে হাঁটা ধরেছে হুডি পরা অজ্ঞাত সেজন। টানতে টানতে রিয়াদকে জন্মানহীন একটা জায়গায় নিয়ে আসে অবশেষে। রিয়াদের নাকে বেশ সময় টিপ দিয়ে ধরে রাখলে তার জ্ঞান ফিরে আসে অল্প সময়। জ্ঞান ফিরে আসলো বুঝে উঠতে পারে না সহজে কিচ্ছু। আশপাশ আর সামনের হুডিওয়ালা ব্যক্তিকে দেখে হক চুকিয়ে যায় বেশ। নেশা ভরা কণ্ঠে বোকার মতো প্রশ্ন করে তাকে, কে তুমি? আমাকে এখানে কেন এনেছো? কেন রিয়াদ বেবি? জঙ্গলে মঙ্গল করবে না? তুমি ঈশানা নও। কে তুমি? ঈশানা কোথায়? পৃথিবীর মায়া ত্যাগ করেছে সে রূপসী, কিন্তু তোর অপেক্ষায় বসে আছে এখনো। বলছে তোকে সাথে নিবে, যার জন্য এত আয়োজন। কি যাতা বলছো? কে তুমি? আমাকে এখানে এনেছো কেন বলো? আমি প্রমত্ত অঙ্গনা, তোর মৃত্যু হয়ে এসেছি। দেরি না করে সাথে সাথে রিয়াদের বুক বরাবর ছুরি ঢুকাতে গেলে রিয়াদ নিজেকে বাঁচাতে পাশে সরে যায়, যাতে ছুরিঘাত রিয়াদের পেটে পড়ে। রিয়াদ আটকে ওঠে যন্ত্রণায়, তবুও নিজেকে বাঁচানোর চেষ্টা ছাড়ে না। অজ্ঞাত ব্যক্তি আবারও তার বুকের দিকে ছুরি ধরলে রিয়াদ ধাক্কা দিয়ে তাকে ফেলে দিল আর ছুটতে শুরু করলো। রিয়াদ লোকারণ্যের খোঁজে ছুটছে, চিৎকার করে লোক ডাকছে তাকে বাঁচানোর জন্য। প্রমত্ত অঙ্গনা নামের অজ্ঞাত সেজন তার পিছন ছুটছে। মনে যে নেই তার কোনো ভয়। রিয়াদের শেষ যেন আজ না দেখে যাবে না। রিয়াদকে সে বেশ ভিতরে নিয়ে গিয়েছিল, যার ফলস্বরূপ রিয়াদ এত ছুটেও লোকারণ্য খুঁজে পায়নি। তাছাড়া নেশাতে ভরপুর শরীরে অতিরিক্ত দৌড়াবেই বা কেমনে? দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল রিয়াদ। অজ্ঞাত সে ব্যক্তি আবারও তার ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে ছুরিঘাত করতে চাইলে তার সাথে ধস্তাধস্তি করে রিয়াদ এবারও সরে যেতে সক্ষম হলো, যাতে ছুরিঘাত রিয়াদের পায়ের দিকটায় পড়ল। রিয়াদ আবারও নিজেকে ছাড়াতে পারল সে অজ্ঞাত ব্যক্তির দাপট থেকে। কোনরূপ তাকে ধাক্কা দিয়ে উঠে পালাতে লাগলো রিয়াদ। রিয়াদ অন্ধকারে কোথাও মিলিয়ে গেল। আশেপাশে রিয়াদকে হন্তদন্ত হয়ে খুঁজতে লাগলো সে অজ্ঞাত ব্যক্তি। রিয়াদ তাকে আড়াল থেকে দেখছে। শরীর থেকে রক্ত ঝরার বেগ প্রতিনিয়ত বেড়ে চলেছে। সাথে দুর্বল হয়ে পড়ছে রিয়াদ। তাকে যে করে হোক প্রমত্ত অঙ্গনার হাত থেকে নিজের প্রাণ রক্ষা করতেই হবে। তবে বেরোতেও ভয় করছে রিয়াদের। মৃত্যু যে তার পিছনেই, তার গতির বেগ স্বাভাবিকের তুলনায় বহুগুণ। যেন দক্ষ কোনো দৌড় প্রতিযোগী। শরীরের জোরও কম না, তার সাথে পেরে ওঠার শক্তি ও সাহস জুটিয়ে উঠতে পারছে না রিয়াদ। তবুও মন শক্ত করে অজ্ঞাত সে ব্যক্তির অগোচরে বের হলো, কিন্তু পারল না তার চোখ ফাঁকি দিতে। সাথে সাথে ধাওয়া শুরু হলো তাকে। সে প্রাণ বাঁচাতে ছুটতে ছুটতে মেন রোডের বেশ পাশে চলে এলো রিয়াদ। মনে জেগে উঠল বেঁচে যাওয়ার বড় এক আশা। তবুও ভয় দূর হলো না মন থেকে। পিছনের জন যে মোটো দুর্বল বা মাত দিয়ে যাওয়ার কোনো পাত্র নয়। তাই মেইন রোডের বেশ পাশে এসে গেলে প্রাণপণে ছুটতে লাগলো, কিন্তু আবারও পিছন থেকে ভারী কিছুর আঘাতে মুখ থুবড়ে পড়ল রিয়াদ। শরীর পুরো অবশ হয়ে আসছে তার। হাত পা কাঁপছে, কাজ করা যেন বন্ধই করে দিয়েছে। তাও হুমড়ি দিয়ে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। এবার সে অজ্ঞাত ঘাতক তাকে টেনে পাক ফিরিয়ে নিল। ঘন ঘন নিঃশ্বাস ফেলে অস্পষ্ট বাক্যে বলল রিয়াদ, প্লিজ আমাকে মেরো না, ছেড়ে দাও প্লিজ। ভয় পাস নে, এখনই ছেড়ে দিব। কথাটা বলে রিয়াদকে টেনে দাঁড় করালো। রিয়াদ ভালো করে কিছু বুঝে ওঠার আগে তাকে শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রবল এক ধাক্কা দিল, যাতে রিয়াদ রাস্তায় গিয়ে আছড়ে পড়ার আগে একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে গেল। পলকে রিয়াদের শরীর বেশ দূরে গিয়ে ছিটকে পড়ল। গাড়িটা একটা ব্যক্তিগত কার ছিল, হয়তো চালক ভালো মানুষ ছিল, তাই গাড়ি থামিয়ে এগিয়ে গেল রিয়াদের কাছে। প্রমত্ত অঙ্গনা নামক সে অজ্ঞাত ঘাতক আর পা বাড়ালো না সেদিকে, বরং গাছগাছালির আড়াল হয়ে অন্ধকারে মিলিয়ে গেল। আদ্রিস ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে বুকে পাথর রেখে। হঠাৎ কক্ষে প্রবেশ করলো হৃদিকা। কি, এখন তোমার আসার টাইম হলো? আরে কি করবো বলো?
আমার ওই বান্ধবী তো আসতেই দিচ্ছিল না, বলে নাকি আজকে থেকে যেতে, কিন্তু আমি তোমাকে ছাড়া বেশিক্ষণ দূরে থাকতে পারি না বলে এসেছি ওকে। ওর স্বামী নিজে এসে আমাকে বাড়ির সামনে দিয়ে গেলেন। ভালো করেছ। আমি নিজে থেকে তোমায় কোথাও দূরে থাকতে দিব না কখনো, তুমি শুধু আমার কাছেই থাকবে। বুঝেছি। তা হাতে ওটা কি? আমার আর আখির ডিভোর্স পেপার, সাইন করে দিয়েছে। তুমি অবশেষে আখিকে ডিভোর্স দিয়ে দিলে, এমনটা কেন করলে তুমি? আমি কখনো তা চাইনি। আমার জন্যই আজ তোমরা আলাদা হয়ে গেলে। আরে তুমি শুধু শুধু প্যারা নিচ্ছ। আখি আমার কাছেই ফিরবে, দেখে নিও। যখন দেখবে আমি সাইন করে দিয়েছি ডিভোর্স পেপারে, যখন বুঝতে পারবে আমাকেও সত্যি হারিয়ে ফেলছে, আমার থেকে দূরে চলে যাচ্ছে, তখন সব ফেলে আবারও আমার কাছে ফিরে আসবে। আর তুমি ওকে মেনে নিবে? অবশ্যই। তোমাকেও এত অপমান করলো তারপরও? ও আমার সাথে যা তা করতে পারে, কারণ আমি ওকে ভালোবাসি। আমি সে অধিকার ওকে দিয়েছি। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। অতঃপর আদৃশ কক্ষ ত্যাগ করলো। হৃদিকা বেশ খানিকক্ষণ তার যাওয়ার পানে তাকিয়ে রইল। রাত 1টা। রিয়াদের অ্যাক্সিডেন্ট যে গাড়ির সাথে হয়েছে, সেই গাড়ির মালিক তারই দুঃসম্পর্কের আত্মীয় হন। তার এই অবস্থা দেখে লোকটি তাকে তাড়াতাড়ি করে পাশের মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ইমার্জেন্সিতে নিতে হবে রিয়াদকে। শরীরের বিভিন্ন অংশ তার থেতলে গেছে। এদিকে বর্তমানে হাসপাতালে কোনো ডাক্তার নেই। প্যারেশানিতে পড়ল নার্সেরা। নার্স ইরা ফোন করলো ডাক্তার আশরাফ খানকে। স্যার, ইমার্জেন্সি রোগী এসেছে, অনেক রক্তপাত হচ্ছে তার। 8 ঘন্টার মাথায় চিকিৎসা শুরু করা না গেলে নিশ্চিত মারা যাবে, কিন্তু বর্তমানে কোনো ডাক্তার এখানে নেই। তোমরা যেভাবে পারো রোগীর টেক কেয়ার করো, রক্ত বন্ধ রাখার চেষ্টা করো, আর হাসপাতালের সব থেকে কাছে যে ডাক্তার থাকেন ওনাকে কল করে ইমার্জেন্সি আসতে বলো। ওকে স্যার। হাসপাতালের সব থেকে কাছে একমাত্র আখির বাড়ি পড়ে। সেখান থেকে তার বাড়ির দূরত্ব মাত্র 10 মিনিটের রাস্তা। তাই নার্স তাকেই ফোন করলো। ইমার্জেন্সির ডাক কখনো অবহেলা করে না আখি। যত তাড়াতাড়ি করে পেরেছে চলে এসেছে। প্রায় 2 ঘন্টা অপারেশনের পর আখি রিয়াদকে বাঁচাতে সক্ষম হলো। যদিও আখির তাকে মোটেও পছন্দ না, কিন্তু আখি নিজের দায়িত্ব পালনে কখনো পিছপা হয় না। এত সময় সেখানে রিয়াদের পুরো পরিবারই চলে এসেছে। কান্নায় ভেঙে পড়েছে সকলে। রিয়াদ বেঁচে গেল আশঙ্কামুক্ত নয়, তাকে আইসিইউতে রাখা হয়েছে। জ্ঞান ফিরলে ভালো খারাপ কিছু বোঝা যাবে। কাজ শেষ করে আখি আবারও চলে যায় তার শান্তির নীড়ে। রাত 4টা। ব্যস্ত শহর ঘুমের দেশে তলিয়ে আছে। চারিদিক নীরবতার দখলে, জনশূন্য সব দিক। প্রমোদ তো যে অঙ্গনের প্রিয় একটা পরিবেশ, যে আশেপাশে ভালোই জমে উঠেছে। এই ঘন অন্ধকার জনশূন্য নীরব পরিবেশেই তো পাপীদের মৃত্যু আর্তনাদ শুনতে মজা পায় সে। নিজের কাজ অপূর্ণ রাখার অভ্যেস যে তার কখনোই নেই, তাই চলে আসলো অপূর্ণ কাজে পূর্ণতা দান করতে। হাসপাতালে এসে সোজা আইসিইউ রুমে ঢুকে পড়ল। এগিয়ে গেল রিয়াদের ধারে। অতঃপর খুবই ধীর গতিতেই তার শরীরে দেওয়া সকল সেলাই ও ব্যান্ডেজ আস্তে আস্তে খুলতে লাগলো। তার জন্য এসব মজাই লাগছে। অতঃপর রিয়াদকে সে আগের হালে ফিরিয়ে দিয়ে সে তার পথ ধরল। আদ্রিস সকাল হতে না হতে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে আখির কাছে। প্রফুল্ল মনে নাস্তা সেরে হাসপাতালের উদ্দেশ্যে যাবার জন্য প্রস্তুত হবে, তখনই হাতে আসলো পেপারটা। আদ্রিসের সাইন দেখে ব্যথায় কুকড়ে উঠল আরেক দফা তার মন। চোখে শোকের জল থাকলো, মুখে ফুটল তাচ্ছিল্যের হাসি। অবশেষে তার ভালোবাসার পরাজয় ঘটল আদ্রিসের মিথ্যে ভালোবাসার ধাক্কা সামলাতে না পেরে। তাচ্ছিল্যের হাসিটা প্রখর করে বলল আখি, বাহারে ভালোবাসা, যে কাল অবধি মৃত্যুর আগ অবধি ছাড়বে না বলেছিল, সেই আজ নির্দ্বিধায় ছেড়ে দিল। মানুষে তো নাটক জানা, আদ্রিসকে না দেখলে জানতামই না। আল্লাহ তাআলা আপনার কাছে হাজার শুকরিয়া আমাকে আদ্রিসের মিথ্যে ভালোবাসার জাল থেকে বাঁচানোর জন্য। অবশেষে আত্মসম্মানের সংগ্রামে জয়ী হলাম আমি। শুকরিয়া রাব্বুল আলামিন। আদ্রিস নাস্তা করছিল, তখনই তার ফোনে কল আসে। কলটা রিসিভ করার পর অপর পাশের বলা কথা শুনে হতভম্ব হয়ে গেল আদ্রিস। আর কিছু কাউকে না বলে ছুটে বেরোলো বাইরের দিকে। হৃদিকা শুধু লক্ষ্য করলো আদ্রিসের কার্যকলাপ। আইসিইউ রুমের বেড জুড়ে রক্তের ছড়াছড়ি। রিয়াদের লাশের দিকে যে কারো তাকাতে ভয় করছে। এত ভয়াবহ অবস্থা সহ্য করার ক্ষমতা যে সবার থাকে না।
রিয়াদের লাশের পাশেও প্রমত্ত অঙ্গনা নামটা লেখা। তাজ্জবের ব্যাপার হলো নামের পাশে এবার বাক্য লেখা আছে। ভালোবাসার মর্ম যে প্রতারণা দিয়ে দেয় তার হাল এমনই হওয়া উচিত। প্রমত্ত অঙ্গনা। ইন্সপেক্টর জিশান নির্বাক হয়ে রইল। পাবের একটা বন্ধ রুমে ঈশানারও গলা কাটা লাশ পাওয়া গেছে, যার পাশে লেখা লোভে পাপ, পাপে মৃত্যু। প্রমত্ত অঙ্গনা। কি করবে জিশান ভেবেই পাচ্ছে না। এই প্রমত্ত অঙ্গনা যে তার রাতের ঘুম ও দিনের শান্তি হারাম করে দিয়েছে। তবে ছাড়বে না এই অজ্ঞাত খুনিকে। পণ করে নিয়েছে সে যেভাবেই হোক না কেন তাকে তো জিশান ধরবেই। হাসপাতালে সিসিটিভি ফুটেজ চেক করলো জিশান। সেখানে শুধু হুডিওয়ালা মাস্ক পরিহিত একজনকে দেখা গেছে, যার হাতে মোজা, পায়ে শু, উপর থেকে নিচ অবধি কালোতে ভরপুর। চেহারা দেখা বা শরীরের কোনো গড়ন কিছুই তো বোঝা যাচ্ছে না। এমত অবস্থায় ফুটেজ দিয়েই বা কী হবে? গম্ভীর চিন্তায় পড়ে গেল জিশান। হাসপাতালে পড়েছে কান্নার রোল। পুলিশের দাবিতে রিয়াদের লাশ তাড়াতাড়ি পোস্টমর্টমে নেওয়া হয়ে গেল। লাশ কাটা ঘরের বাইরের দিকে বসে কেঁদে যাচ্ছে রিয়াদের আত্মীয় স্বজন। একপাশে বসে কেঁদে যাচ্ছে তার স্ত্রী, তার 2 সন্তানকে বুকে জড়িয়ে ধরে। রিয়াদ তাকে সত্য অর্থে ভালো না বাসলে কি হলো? সে তো ভালোবেসেছিল। তার ভালোবাসায় তো কোনো খুঁত ছিল না। আখি দাঁড়িয়ে প্রখর দৃষ্টি নিক্ষেপ করে আছে মাসুমার উপর। তখন আদ্রিত চলে আসলো সেখানে আখির খোঁজে। আখির উদ্দেশ্যে বলল, আখি, 8 ঘন্টার মধ্যে একটা ডিফিকাল্ট সার্জারি আছে, আমাদের দুজনকে থাকতে হবে। আদ্রিত লক্ষ্য করলো আখি যেন তার কথায় কান দিল না, বরং তার পুরো মনোযোগ মাসুমার দিকে। আদ্রিত এবার আখির কাঁধে হাত রেখে বলল, এমন কি দেখছো আখি? দেখছি কারো ভালোবাসার মানুষ হারিয়ে গেলে কতটা কষ্ট হতে পারে, তার গভীরতা হারিয়ে যাওয়ার চেষ্টা করছি। ভালোবাসার মানুষটা যেরকমই হোক না কেন, তাকে মন থেকে কখনো ঘৃণা করা যায় না। দেখো না ও কিভাবে কান্না করছে এক বিশ্বাসঘাতকের জন্য, যে তাকে রেখে অন্য নারীতে আসক্ত হয়েছিল। আজ তার মৃত্যুতে সে অবাকে চোখের জল ঝরছে। রিয়াদ অন্য নারীতে আসক্ত ছিল মানে? আর এসব তুমি কি করে জানলে? এবার আখি আদ্রিতের দিকে তাকিয়ে অনেকটা হেসে বলল, সেটা না হয় আপনাকে নাই বললাম। সব কিছু শুনতে কেন মন চায় আপনার? মনে এত কৌতূহল থাকা ভালো না ডাক্তার সাহেব। চলুন, সার্জারির আগে রোগীর অবস্থাও তো জানতে হবে। আখি আগে হাঁটা ধরলে পেছনে এলো আদ্রিত। ঠিক তখন আখির সামনে পড়ল আদৃশ। আখির পিছনে আদ্রিতকে দেখে মুহূর্তেই তার রক্ত জ্বলে উঠল। আদৃশকে দেখেও না দেখার ভান করে তাকে পাশ কাটিয়ে চলে গেল আখি, যাতে তার মনের পীড়া বেড়ে দ্বিগুণ হলো। আদ্রিত আদৃশের উপর তাচ্ছিল্যে ভরা এক দৃষ্টিতে চোখ বুলিয়ে নিজও পাশ কেটে চলে যেতে নিলে আদৃশ তাকে পিছু ডাক দিল, দাঁড়ান ডাক্তার আদ্রিত। আদৃশের ডাকে আদ্রিত থমকে দাঁড়ালো। এবার আদৃশ ধমকানো স্বরে বলল, আখির কাছ থেকে দূরে থাকবেন আশা করি। কেন? কারণ আখি শুধুই আমার। তোমার ছিল, কিন্তু তুমি তার মর্ম দিয়ে উঠতে পারোনি। তাই ও কারো হোক বা না হোক, তোমার তো একদমই না। ভুলে যাবেন না আখি তখনও আমার ছিল। মনে তো তোমার রাখা উচিত যে আখি তখন তোমার ছিল না, ওকে আমি ভিক্ষে স্বরূপ দিয়েছি তোমায়। কথাটা কানে যেতে ক্ষিপ্ত হয়ে আদৃশ আদ্রিতের কলার চেপে ধরল। দাঁত কটমট করে বলল, আখি শুধুই আমার, কথাটা ভুলে যাবেন না ডাক্তার আদ্রিত, নইলে আমি আমার সীমা লঙ্ঘন করতে বাধ্য হব। আখির দিকে তোলা চোখ আমি উপড়ে ফেলতে দ্বিধা করব না। আদ্রিত এবার বেশ জোর ধাক্কা দিয়ে আদৃশকে সরিয়ে দিল নিজের কাছ থেকে। আদৃশ অনেকটা পিছিয়ে গেল এতে। আদ্রিত এবার ঝাঁঝালো গলায় বলল, সেদিনের মার মনে থাকলে তুমি আজ এই স্পর্ধা করতে না আদৃশ। আমার কলার ধরার মতো ভুলের মাসুলটা এখনই সুদে আসলে নিয়ে নিতে সক্ষম আমি, তুমি তা ভালো করেই জানো। কিন্তু হাসপাতালে আমি সিন ক্রিয়েট করতে চাইছি না। তাছাড়া আমার আখির এভাবে এসব ভালো নাও লাগতে পারে, আর আমি ওকে কোনো রকম পীড়া দান করার কথা ভাবতেও পারি না। আর যেখানে রইল কথা আখিকে নিয়ে, আখি আমার ছিল, আমার আছে, আর আমারই থাকবে। মধ্যেখানে তুমি তো ছিলে শুধু ওর মনের ভুল, আখির জীবনের তিক্ততম অধ্যায়, যা শেষ হয়ে গেছে। এখন আখির ভবিষ্যৎ জুড়ে শুধু আমারই অবস্থান হবে। ওকে আমি নিজের করে নিব, আগলে নিব নিজের ভালোবাসার পবিত্র বন্ধনে। পারলে ঠেকিয়ে নেও। কথাগুলো বলে আদ্রিত কলার ঠিক করতে করতে চলে গেল।
আদৃশ অসহায়ের মতো তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। সার্জারির উদ্দেশ্যে যাবে আখি। আদ্রিত তখনই জিশান তাদের পথ আটকালো। দাঁড়ান ডাক্তার আখি। জি বলুন ইন্সপেক্টর জিশান। আমরা আপনার বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করেছি। কাল রাত 4টের সময় কিন্তু আপনাকে পাওয়া যায়নি। আপনি কোথায় ছিলেন তখন? এক্সকিউজ মি ইন্সপেক্টর, আপনি একজন পুলিশ অফিসার। সব রকম যৌক্তিক জ্ঞান আপনার থাকা প্রয়োজন। এমন কোনো লোক নেই হয়তো যারা বেডরুমে সিসিটিভি ক্যামেরা লাগায়। অ্যাট লাস্ট আমি এমন কাজ করার কথা কখনো ভাবতেও পারি না। আপনি সিসিটিভি ফুটেজ ভালো করে দেখেছেন নিশ্চয়ই। আমি কাল রাত প্রায় 3:30টার দিকে আমার বেডরুমে প্রবেশ করেছিলাম। সেখানে পরিষ্কারভাবে আপনি তা দেখেছেন আশা করছি। আর তারপর আমি বেডরুম থেকে হয়তো সকাল 7টার দিকে বেরিয়েছি। এর আগে কক্ষ থেকে বেরোনোর কোনো ফুটেজ আপনি দেখেছেন বলে আমার মনে হয় না। দেখুন আমি এক কথা বারবার বলতে মজা পাই না। তাও আপনাকে বলছি প্রমাণ ছাড়া আখিকে হেনস্থা করতে আসবেন না, নইলে পরিণাম ভালো হবে না। আমাকে থ্রেট দিচ্ছেন? আমি সোজা কথা বলেছি। আপনি থ্রেট মনে করলে করতে পারেন, আখির কোনো আসে যায় না। কথাটা জানিয়ে আখি চলে গেল ওটি রুমের দিকে। আদ্রিত এক পলক জিশানের দিকে তাকিয়ে আবার হাঁটা ধরল। আয়নার সামনে দাঁড়িয়ে আছে রিদিকা, বেশ সাজগোজ করছে। আদৃশের মন ভালো থাকবে না আজ সে জানে। প্রাণপ্রিয় বন্ধু তার আজ পৃথিবী ছেড়ে চলে গেছে। মন মানসিকতা ভালো থাকার তো কোনো কথা না। তাই আজ সে আদৃশের পছন্দের খাবার রান্না করেছে নিজ হাতে। তার দেওয়া শাড়ি পরে হালকা সাজগোজ করে নিয়েছে। এবার চুল আঁচড়ানোর পালা। চুল আঁচড়াচ্ছিল হঠাৎ একগুচ্ছ চুল এমনিতেই তার হাতে চলে আসলো। স্বাভাবিকভাবে একসাথে এত চুল আসার কথা নয়। হৃদিকার চুল এমনিতে অনেক কম পড়ে, কিন্তু আজকে হঠাৎ এমনটা হওয়া মনে পেরেশানির যোগান দিয়ে গেল তার। সার্জারি শেষ করে এসে আখি তার কেবিনে বসে আছে। আদ্রিত সেই রোগীর কিছু রিপোর্ট নিয়ে এলো আখির সাথে আলোচনা করতে। এদিকে আখি ডিভোর্স পেপারটা হাতে নিয়ে চোখের জল ফেলছিল। 3 বছরে গড়া সম্পর্ক, যতই তিক্ততা থাকুক না কেন, তার ভেঙে যাওয়া মেনে নেওয়ার সক্ষমতা যে কেউই সহজে আয়ত্ত করে উঠতে পারে না। আখির অবস্থাও যে সে একই রকম। আদৃশের বা বাকি সবার সামনে নিজেকে দুর্বল করতে না দিল, নিজের কাছে নিজের দুর্বলতা কি দিয়ে ঢাকবে আখি? কেমনে দিবে মনে সান্ত্বনা? তখন আখির কেবিনের দরজা একটু খোলা অবস্থায় থাকলে আদ্রিত তাকে কান্নারত অবস্থায় বাহির থেকে দেখতে পায় অনেকখানি, যাতে বুকের ভিতরখানা তার মুহূর্তে ব্যথাময় হয়ে গেল। বুকের পীড়া দমিয়ে অত্যন্ত স্বাভাবিকভাবে দরজায় নক করলো, যাতে আখি হকচকিয়ে উঠে ডিভোর্স পেপারটা সরিয়ে চোখ মুছে নিল। মুখে মিথ্যে হাসি কোনোরূপ টাঙিয়ে আদ্রিতকে ভিতরে আসতে বলল। আসলে মিসেস রেহানার রিপোর্টগুলো নিয়ে এসেছিলাম। তোমার সাথে এ নিয়ে কিছু কথা ছিল। আরে আপনি কেন এলেন? আমাকে ডাকিয়ে নিলে পারতেন। তোমার যাওয়ার আমার আশা একই তো। আচ্ছা বসুন, দেখি রিপোর্টগুলো। আদ্রিত বসে গেলে আখি তার কাছ থেকে রিপোর্টগুলো নিয়ে দেখতে লাগলো। আদ্রিত বেশ সময় তার পানে অপলকে তাকিয়ে এবার বলে উঠল, চাইলেও আমার সাথে সব তিক্ততা ভাগ করে নিতে পারো আখি। তুমিই তো বলতে তিক্ততা মনে লুকিয়ে না রেখে ভাগ করে নেওয়া উচিত, মনের ভালোর জন্যই। আদ্রিতের কথায় বেশ অবাকত্ব নিয়ে আখি বলল, আপনি কি বলতে চাইছেন? পরিষ্কার করে বলবেন। আমি পরিষ্কার করে বলছি আখি, তুমি বোঝো না বোঝার ভান করলে তো কথা চাপা পড়েই থাকবে। আড়ালে চোখের জল ফেলে সবকিছুর সমাধান পাওয়া যায় না আখি। ব্যথা লুকোলেই লুকোয় না। আপন কেউ রয়ে গেলে তো শোক ভাগ করে বলে বেড়াবে। কেন? আমি কি এতই পর হয়ে গেলাম? আপন কখন ছিলেন? কোনো দিনও না। তখনও পর ছিলেন আর এখনও তাই। সবাই সবকিছু সব অনুভূতি বুঝে উঠতে সক্ষম হয় না ডাক্তার আদ্রিত। হয়তোবা সক্ষম ব্যক্তিকে অক্ষম ভাবছো তুমি। অক্ষম তো আমি নিজে হলাম। মানুষ চিনতে আর কত ভুল পথে পা বাড়ানোর সাহস পাবো? আমার সে ক্ষমতা যে আর নেই। হ্যাঁ, ভুল তো সবসময় আমিই ছিলাম। দেখো না তুমি ঠিকই জীবনে কতটা এগিয়ে গেলে, আর আমি সেই শুরুতেই পড়ে রইলাম। চাইলেই কি কাউকে কারো জায়গা দিয়ে দেওয়া যায় জীবন আখি? জীবনে এগিয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। চাইলেই জীবনকে দ্বিতীয় সুযোগ দেয়া যায়, কিন্তু সে প্রথম ব্যক্তি স্থান কাউকেই দেওয়া সম্ভবপর হয়ে ওঠে না ডাক্তার আদ্রিত। হয়তো আপনি কখনোই সে ব্যথার পরিমাণটা অনুভব করে উঠতে পারবেন না। কথাটা আখি আদ্রিতকে ধিক্কার দিয়ে বলেছে,
বুঝতে পারল আদ্রিত। তবে আখি কেন তাকে ধিক্কার দিবে এমন ভাবে? আদ্রিত তো আখির জন্যই তাকে ছেড়ে গেল, কারণ আখি তো শুধুই আদ্রিসকে ভালোবাসতো। আখি আবার বলল, রিপোর্টগুলো ঠিক আছে দেখছি, আপনি রোগীর ওষুধগুলো লিখে দিন। আমি আজকেও ছুটি নিয়েছি, কারণ রাতে এমার্জেন্সি দেখতে গিয়ে ঘুমোতে পারিনি, শরীরটা খারাপ লাগছে। চলি। আমি পৌঁছে দেই? লাগবে না, এমনিতেই একা নিজেকে সামলে নিতে পেরে গেছি, আর কাউকে প্রয়োজন নেই। আদ্রিত তখন আখির চোখে ছলছল করে ওঠা জল স্পষ্ট দেখতে পেল, যা হয়তো সে গড়িয়ে পড়তে না দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করে গেছে। চলে গেল আখি। আদ্রিত পাথরের ন্যায় সেখানেই দাঁড়িয়ে রইল। জিশান প্রমোদ তো অঙ্গনা সম্পর্কে বেশ সন্ধান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এসআই সুমন উৎসুক স্বরে জিজ্ঞেস করল, স্যার, আপনার মনে হয় না এই প্রমোদ তো অঙ্গনা কোনো ছেলে? হয়তোবা পুলিশকে বিভ্রান্ত করার জন্য নিজেকে নারী বলে দাবি করছে। না, এই প্রমোদ তো অঙ্গনা একজন নারী, আর এরা একজন না, দুজন। একজন আসল আর একজন নকল। আসল প্রমোদ তো অঙ্গনার আবির্ভাব 13 বছর আগ থেকে হয়েছে, আর নকল জনের 4 বছর আগে। প্রমোদ তো অঙ্গনা সম্পর্কে আমরা যে বিস্তারিত খবরগুলো পেয়েছি তা মোতাবেক সে আজ অবধি যতটা খুন করেছে তাদের সবাই হয়তো পরকীয়াকারী ছিল, নয়তো ধর্ষক, নয়তো এমন নারীরা যারা অন্যের স্বামীকে নিজের করে পেতে চেয়েছে। আর সে সকল লাশের পাশে তাদের মৃত্যুর কারণও লিখে দিয়ে গেছে। সে খুনগুলো খুব বিচক্ষণতার সাথে করে থাকে। প্রথমে শিকারকে মাথায় আঘাত করে, তাকে দুর্বল করে, তারপর তার উপর ছুরি দিয়ে প্রহার করে। আপনি এত নিশ্চিত হয়ে কিভাবে বলতে পারেন প্রমোদ তো অঙ্গনা দুজন? কারণ প্রমোদ তো অঙ্গনা আজ অবধি যতটা খুন করেছে সবাই এক ধরনের অপরাধী ছিল, সমাজের পতনের সাথে জড়িত কিছু ব্যক্তিত্ব, যাদের লাশের পাশে তার নামের সাথে তাদের খুনের কারণও লেখা ছিল। কিন্তু গত 4 বছর আগে 2টা খুন, এদিকে এখন কলি আর লিজানের খুনগুলো প্রমোদ তো অঙ্গনা করেনি, বরং নকল প্রমোদ তো অঙ্গনা করেছে, কারণ তাদের লাশের পাশে নাম ব্যতীত কিছু লেখা ছিল না। যেখানে প্রমোদ তো অঙ্গনা কখনো খুনের কারণ লিখতে ভুল করে না। রিয়াদের পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী তার অ্যাক্সিডেন্টের আগে তার শরীরে ছুরিঘাত করা হয়েছিল, আর রিয়াদ আর ঈশানার খুন আসল প্রমোদ তো অঙ্গনাই করেছে, কারণ তাদের লাশের পাশে খুনের কারণ দেওয়া ছিল। 13 বছর আগ থেকে যখন প্রমোদ তো অঙ্গনা খুনগুলো করা শুরু করেছিল, তখন পুলিশের তদন্ত অনুযায়ী তার খুন করার ধরন খবরের কাগজ, টিভি বা গণমাধ্যমে প্রচার করা হয়েছিল। হয়তোবা সেসব খবর থেকে তার খুন করার ধরন আয়ত্ত করে কেউ ব্যক্তিগত শত্রুতা মিটিয়ে নিয়ে খুন করে প্রমোদ তো অঙ্গনার নাম ব্যবহার করে বেঁচে যাওয়ার চেষ্টা করছে। এই নকল জন মাত্র 4টে খুন করেছে, কিন্তু প্রমোদ তো অঙ্গনা পুরো 30-এর উপর। 30-এর উপর? কি বলছেন স্যার? হ্যাঁ সুমন, এইমাত্র আমি খোঁজ পেলাম যে গত 13 বছর আগ থেকে প্রমোদ তো অঙ্গনা খুন করে আসছে। ইন্সপেক্টর ইশতিয়াক 6 বছর খোঁজ করার পরও না ওকে পেতে সক্ষম হয়েছেন, আর না তো ওকে দমাতে। এরপর এই পুলিশ স্টেশনে আমার আগমন ঘটে। গত 6 বছরে এই শহরে প্রমোদ তো অঙ্গনার ধারা 2টি খুন হলো। বাংলাদেশের বিভিন্ন শহরে আরও 17টির মতো খুন এখন অবধি গণনা করা গেছে, যাদের খুন প্রমোদ তো অঙ্গনা করেছে। খোঁজ নিলে হয়তো এর থেকেও বেশি খুঁজে পাওয়া যাবে। একে নিয়ে সকল পুলিশ কর্মকর্তারা নিরাশতায় ভুগছেন, কিন্তু প্রমোদ তো অঙ্গনার সব থেকে বেশি খুন আমাদের ঢাকাতেই করেছে। তাই আমার যতদূর মনে হয় ওর বাসস্থান ঢাকাতেই। ওকে খুঁজে বের করার চাপটা আমার ওপরই পড়েছে এখন, আর আমি ওকে খুঁজে বের করবই। আমরা এই প্রমোদ তো অঙ্গনাকে যতটা হালকাতে নিচ্ছি ততটা সোজা না ওকে খুঁজে বের করা। ও এক শান্ত মস্তিষ্কের সাইকো কিলার, সব ধরনের যোগ্যতা ও দক্ষতা সম্পন্ন, বুদ্ধিমত্তাও প্রচুর তার। তাই ওকে খুঁজে বের করতে হলে আমাদের সেই নকল প্রমোদ তো অঙ্গনা অবধি আগে পৌঁছাতে হবে। হয়তোবা ওকে ধরতে পারলে আসল জন অবধি পৌঁছা যেতে পারে। রাত 10:25। আদ্রিতের মন ভালো নেই। আখির কথা মন থেকে সরাতে পারছে না। আজকে আখির মন খারাপ হওয়ার কারণ নিজেকেই মনে হচ্ছে। আদ্রিত তো নাও পারত আখির সাথে এভাবে কথা বলতে, তবে আখি বা কেন তাকে এমন করে ধিক্কার দিল কিছুই বুঝে উঠতে পারছে না আদ্রিত। কিন্তু এমন সময় সে কিছু বুঝতেও চায় না।
তার মন যে আখির সন্নিকটে যাওয়ার যুদ্ধে জয়লাভে উঠে পড়ে লেগেছে। কালো রঙের একটা শার্ট, হাতে ঘড়ি পরে নিল, তারপর চুলগুলো ঠিক করে সদর দরজা দিয়ে বেরিয়ে যাবে। তখন সামনে প্রকট হলো রিঙ্কি। আরে কোথায় যাচ্ছ আদ্রিত? আসার পর থেকে তো ভালো করে কথাটাও বলনি, একটু বসো না। রিঙ্কি, আমার আর্জেন্ট কাজ আছে, তাই যেতে হবে, তুমি নিজের রুমে যাও। কি শুরু করেছো? আসছি থেকেই তো রুমে বসে আছি, কোথাও তো ঘুরতেও নিয়ে গেলে না। তোমার দেশে অতিথি আসলে নাকি এমন করে লোক? সমস্যা নেই, কালকে মা বাবার সাথে করে বেরিয়ে আসো কোথাও, আমি এখন চলি। আদ্রিত কথা শোনো। আদ্রিত আর না দাঁড়িয়ে চলে গেল। রিঙ্কি অভিমানে নাক মুখ কুঁচকে নিল মুহূর্তে। তখন আদ্রিতের পরিবারের বাকি সবাই সেখানেই বসে গল্প গুজব করছিল। শায়লা মির্জা এবার বেশ বড়সড় হাসি দিয়ে বললেন, রিঙ্কি মা, কালকে রেডি থেকো, আমরা সবাই মিলে আমার এক বান্ধবীর বাসায় যাবনে, কেমন? কথাটা শুনে রিঙ্কির কুঁচকানো চেহারা আরও কুঁচকে গেল। কোনো রকমে জবাব দিল, দেখি, গেলে বলবো। অতএব নিজের রুমে চলে গেল। শায়লা মির্জা ফিক করে হেসে দিলেন, শায়লা, তুমিও না, এমনটা কেন করো বলো তো? ওর সাথে তো ওর সাথে করবো না তো কার সাথে করব? ছেলের ঘাড়ে পেতনি চড়বে আর আমি চড়তে দিব? মা, তুমিও না। খবরদার ইশিকা, আমার শাশুড়ি মাকে কিছু বলেছ তো? আমি কিন্তু মায়ের টিমে, তোমাকে নিয়ে আর পারা গেল না। দেখো না রিঙ্কি না আবার তোমাদের দুজনকে কোনো ইঞ্জেকশন দিয়ে পৃথিবীর বাইরে পাঠিয়ে দেয়। ভুলে যাও না ডাক্তারও। কথাটা শুনে সবাই একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল। আখির ফোনে কল আসলো গার্ড ফয়সালের। ম্যাম, ডাক্তার আদ্রিত এসেছেন, তাকে কি ভিতরে আসতে দিব? অবশ্যই, ওনাকে পাঠিয়ে দিন। অল্প সময়ে কলিং বেল বেজে উঠলে আখি নিজেই এগিয়ে গেল দরজা খুলতে। দরজা খুলেই দেখতে পেল নিচে বেশ বড়সড় একটা কেক রাখা, যাতে লেখা শুভ জন্মদিন হিটলার। আখি পিছন মুড়ে দেয়ালের ঘড়িতে দেখতে পেল রাত ঠিক 12টা বাজে তখন। দরজার সামনে নিচের পুরো জায়গা জুড়ে হরেক রঙের বেলুন শোভা পেয়েছে। চোখ তুলে সামনে তাকিয়ে দেখল তার গার্ড সহিত আদ্রিত হাতে বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই একসাথেই বলে উঠল, শুভ জন্মদিন ম্যাম। ওদের এমন অবস্থা দেখে আখি হেসে দিল, সবাইকে ধন্যবাদ জানালো। এবার আখি হেসে কেকটা উঠিয়ে নিল। অতপর গার্ডেরা নিজেদের অবস্থানে চলে গেলে আদ্রিতকে আখি ভিতরে আসতে বলল। আখি খুশি মনে বলল আদ্রিতকে, ধন্যবাদ ডাক্তার সাহেব। সরি। কেন? দিনে এভাবে তোমার সাথে কথা বলা হয়তো ঠিক হয়নি। সেটা তো ওভাবে কথা বলার আগে ভাবা উচিত ছিল আপনার। এখন আর মাপ চেয়ে কী লাভ? কেন এসেছেন আপনি? চলে যান, আমার আপনাকে দেখতেই মন চাইছে না। আখি, এসব কি বলছো তুমি? আসলে আমি দুঃখিত। তা আমি কি করব আপনার দুঃখিত দিয়ে? মাথায় দিব না পায়ে পড়ব? যত সব। আখির কথা শুনে আদ্রিত অসহায়ের মতো তাকিয়ে রইল। আদ্রিতের দিকে বেশ খানিক সময় রূঢ় দৃষ্টিতে তাকিয়ে ফিক করে হেসে উঠে বলল, আপনি সেই আস্ত ঢ্যাঁড়সই রয়ে গেছেন, একটুও বদলাননি। এমন একাট্টু কথার জন্য কেউ সরি বলতে আসে? একসময় তো সরি বলতে চাইতেন না, সে কি দম্য! আর আজকে এক ক্ষমা না পাওয়ার বদলে কেমন নিরামিষ চেহারা উপস্থাপন করলেন আপনি মুহূর্তে। হা হা। আখি তো হাসতে হাসতে নেই। আদ্রিত পলকে বিলীন হলো তার হাসিমাখা মুখের মায়ায়। কতদিন পর সে মুক্তঝরা হাসি দেখার সৌভাগ্য হলো তার। আদ্রিত রিয়াদে জানাজা পড়ে চলে এসেছিল বাড়িতে। প্রিয় বন্ধুর মৃত্যুতে আজ অনেক জল জড়িয়েছে চোখের। মাথাটা অনেক ধরেছে, তাই চোখ বন্ধ করে শুয়ে আছে চিত হয়ে। মাথায় ঘুরছে তখন আদ্রিতের বলা আখিকে নিয়ে কথাগুলো। মনে জন্মেছে অসীম ভয়। আখিকে যদি আদ্রিত আবার ছিনিয়ে নেয় তবে সে কি করবে এবার? হঠাৎ নিচ থেকে হৃদিকার কান্নার শব্দ শুনে তাড়াহুড়োয় বেরিয়ে এলো আদ্রিস। এসে দেখলো হৃদিকা নিজের চুল তার মায়ের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করছে। দৃশ্যটা সহ্য করতে না পেরে আদ্রিস হুঙ্কার দিয়ে বলল, মা, এসব কি করছো? ছাড়ো ওকে। আদ্রিস এগিয়ে গিয়ে তাকে ছাড়াবে, তার আগেই হৃদিকা নিজেকে ছাড়িয়ে নিল। আদ্রিস এবার গর্জে বলল, তোমার সাহস হলো কি করে মা হৃদিকার চুলে হাত দেওয়ার? বাবাও অভিনয় করছে। ও নিজে থেকে আমার হাত দিয়ে এমনভাবে ধরেছিল যে মনে হয়েছে আমি ধরেছি। মিথ্যে বলো না মা। হৃদিকা, বলো কি হয়েছে? কিছু হয়নি, তুমি যাও।
রিদিকা বলো, তুমি না বললে আমি জেনে নেওয়ার অন্য রাস্তা বের করে নিব, তাই বলো জলদি কি হয়েছে। লুকানোর আর কোনো রাস্তা নেই এমন ভাব নিয়ে রিদিকা বলে ফেলল, আসলে আজকে আদিল ভাইয়া যখন বাইরে যাচ্ছিলেন তখন কিছু টাকা দিয়ে আমি আমার প্রয়োজনীয় কিছু জিনিস আনতে বলেছিলাম। ভাইয়া সবার বলা জিনিস আনলো, আমারগুলো আনলেন না। আর যখন জিজ্ঞেস করলাম কেন আনলেন না, তখন বললেন উনি আমার চাকর নাকি যে আমার বলা জিনিস উনি আমার কথা মতো নিয়ে আসবেন। আমি তখন বললাম, আমি আপনাকে চাকর ভাববো কেন, ছোট বোন হিসেবে অধিকার মনে করে বলেছি। এমনটা ভাববেন জানলে আমি ওনাকে কখনো নিজের জিনিস আনতে বলতাম না। কথাগুলো শুনে এসেই মা আমার চুল মুঠো করে ধরলেন। আমি নাকি মুখে মুখে তর্ক করি, ফকিন্নির মেয়ে হয়ে বড় বড় কথা বলি। রিদিকা সবকিছু মিথ্যে বলছে আদৃশ, ওর কথায় আসিস না। খবরদার ভাইয়া, আর একটা কথা বলেছ তো আমি ভুলে যাব তুমি আমার বড় ভাই হও। তোমাদের সায় দিয়ে আমি মাথায় তুলেছি। তোমরা কি ভেবেছ তোমরা যা তা করবে আর আমি মেনে নিব? নো ভাইয়া, ভুলে যেও না তোমরা সবাই আমার টাকায় খেয়ে পড়ে আছো, তাই আমার স্ত্রীর সাথে সামনে থেকে ব্যবহারটা ঠিক করে করবে আশা করি, নয়তো তোমাদের সাথে সব সম্পর্ক ত্যাগ করতে বাধ্য হব আমি। কখনো এমনটা ভাবিনি আর এমন করে কথা বলিওনি, কিন্তু আজ তোমরা আমায় তা করতে বাধ্য করলে। রিদিকা, আজ থেকে তোমার যা চাই তুমি আমাকে বলবে, নয়তো কাজের লোক দিয়ে আনিয়ে নিবে। অপরের খেয়ে পরে এদের গায়ের চামড়া মোটা হয়ে গেছে, তাই মনুষ্যত্ব গুলিয়ে খেয়েছে। চলো এবার কক্ষে। আদৃশ রিদিকাকে নিয়ে চলে গেলে তিনজোড়া অশ্রুসিক্ত চোখ তাকিয়ে রইল তাদের দিকে। আখি কেকটা টেবিলে রাখবে, কিন্তু তার আগে হাত থেকে ভুলবশত কেকটা ফ্লোরে পড়ে গেল। আখি জিহবায় কামড় দিয়ে আদৃতের দিকে তাকালো, অতঃপর অসহায়ের মতো মুখ বানিয়ে বলল, সরি ডাক্তার সাহেব। আদৃত গুমড়ো মুখ করে বলল, তুমি একটুও বদলাওনি, মিস প্যারা ছিলে আর প্যারাই আছো। আখি এবার চট করে একটা বড় হাসি মুখে টাঙ্গিয়ে বলল, আমি আপনার জন্য মিস প্যারা থাকবো সারা জীবন, দেখে নেবেন আপনি। এবার প্যাঁচার মতো মুখ করে না থেকে চলুন কেক বানাই। আখি আদৃতের হাত ধরে কিচেনের দিকে টেনে নিয়ে যেতে শুরু করলো। আদৃত 6 বছর পূর্বে আখির সাথে কাটানো সে মুহূর্তগুলোতে চলে গেছে এক পলকে। ক্ষণগুলো তো এমনই ছিল। আজ আখির জন্মদিন। আজকের দিনে কত রকমভাবে আখিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতো আদৃশ, কতভাবে উদযাপন করত। আর আজকের এই দিনেই সে আখির বিরহ দহনে পুড়ছে। ইচ্ছে করছে তার উড়ে চলে যেতে আখির কাছে। পাশেই শুয়ে আছে রিদিকা, অসম্ভব সুন্দরী এক রমণী, কিন্তু আজ তার এত পাশে থেকেও তার প্রতি তেমন কোনো টান অনুভব করছে না, যেমনটা আখি পাশে থাকলে করতো আদৃশ প্রতিনিয়ত। কি করবে আদৃশ, সব কিছুই তো অসহ্য লাগছে তার। আখি কেক বানাচ্ছে আর আদৃত ধ্যান ধরে দেখে যাচ্ছে তাকে। হঠাৎ আখি বেশ খানিক চকলেট আঙুল দিয়ে আদৃতের নাকে মেখে দিল, তারপর হেসে বলল, এই যে চোখা নাকওয়ালা, এভাবে কারো দিকে হা হয়ে তাকিয়ে থাকা ঠিক না। ঠিক সময়ে বিয়ে হয়ে গেলে দোষটা চলে যেত আপনার। এই যে তুমি আমার চরিত্রে কি দোষ দেখেছ? বাহারে, আমি চরিত্রের দোষ কখন বললাম? কথায় আছে না, চোরের মনে পুলিশ পুলিশ। তুমি কিন্তু আমায় আবার কথার জালে ফাঁসাচ্ছ। কেউ ফেসে গেলে আমি কি করব? হা হা, হয়েছে হয়েছে, এখন আর নিরামিষ চেহারাটাকে আর নিরামিষ বানাতে হবে না। কেকটা হোক, তত সময় আমরা ছাদ থেকে ঘুরে আসি, মনে হয় বৃষ্টি আসবে। আখি আদৃতের হাত টেনে নিয়ে এবার ছাদের দিকে হাঁটা ধরল। মুষলধারে বৃষ্টি নেমেছে, হনহনিয়ে বহমান হাওয়া যেন শীতের আগমন বাণী দিয়ে যাচ্ছে। শীতল পরিবেশে উষ্ণতার ছোঁয়া পেতে দুই নরনারী যেন একে অপরকে বেছে নিল প্রেমময় আশ্রয় হিসেবে। আঙ্গাঙ্গি হয়ে দুজন দাঁড়িয়ে আছে, উপচে পড়ছে দুজনের গরম নিঃশ্বাস একে অপরের উপর। এতটা কাছে এসে আর যে দূরে যাওয়ার মনোভাব গড়ে তুলতে সক্ষম হচ্ছে না। আজ যেন সবকিছুই তাদের মধুর মিলনের আশ রেখে বসে আছে। আজ পরিবেশটাও যেন তাদের মনের তালে তালে মিলিয়ে দুলে উঠছে। আর কি চাই দুই প্রেমিক হৃদয়ের ভালোবাসার অতলে তলানোর জন্য। তাই আর দেরি করতে চাইল না সে প্রেম পিয়াসু দুটি মন। অধরে অধর জমিয়ে দিল আখি, আদৃত নামক যুবক ও রমণী। সাথে সাথে হকচকিয়ে ঘুম থেকে উঠল আদৃশ। খারাপ স্বপ্ন দেখেছে সে,
আখি আদ্রিত কিস করছিল। মুহূর্তটা চোখের সামনে থেকে সরছেই না। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল তার। স্বপ্নে যাদের একসাথে দেখতে পাচ্ছে না, সত্যতে তাদের এভাবে দেখার কথা তো ভাবতেও পেরে ওঠে না। পাশ ফিরে তাকালো এবার হৃদিকার দিকে। অগোছালো হয়ে শুয়ে আছে সে। শরীরের বিভিন্ন জায়গা উন্মুক্ত, কিন্তু আদৃশের আজ যেন কোনো মোহ নেই তার প্রতি। আখিকে হারানোর ভয় বকে যেন কামড় দিয়ে বসেছে। দেখতে দেখতে বৃষ্টি নেমেছে। মনের আনন্দে বৃষ্টিতে ভিজছে আখি। আদ্রিত ওকে বারবার ভিতরে চলে আসতে বলছে, তবে কে শোনে কার কথা। এই আখি, ভিতরে আসো, জ্বর আসবে। পারলে এসে নিয়ে যান দাদুমশাই। তুমি এভাবে আসবে না তো? না, দাঁড়াও আসছি। অতঃপর আদ্রিত এগিয়ে গিয়ে আখিকে টেনে ভিতরে আনতে গেলে আখি ওকে উল্টো জব্দ করে বসলো। আদ্রিত একদিকে তাকে টানলে আখি অপর দিকে তাকে টানতে লাগলো। টানাটানিতে দুজনই ছাদে পড়ে গেল। আখি খিলখিল করে হেসে উঠে বলল, আপনি আগেও আমার সাথে পেরে ওঠেননি, আর এখনো পারেন না, কথাটা মানতেই হবে। তোমার সাথে তো আমার দাদাও পেরে উঠবেন না। আখি এবার হেসে আদ্রিতকে টেনে তুলল, অতঃপর নিজের মতো ভিজতে লাগলো। আদ্রিত শুধু তার দিকে বিমোহিত দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, তুমি মোটেও বদলাওনি আখি। আমাদের মধ্যকার সম্পর্ক বদলে গেল। তুমি আমার, সে আখি এখনো রয়ে গেছো, যার সাথে কিছু সময় পার করলে যে কেউ তার প্রেমে পড়বে। সেই রমণীকে নিজের করে পেয়েও কিভাবে হাতছাড়া করলো আদৃশ। একেই বলা হয়তো কারো পৌষ মাস, তো কারো সর্বনাশ। পৌষ মাসটা আমার কপালে অবশেষে জুটলো, যা আমি আর কখনো হারাবো না। আর সর্বনাশটা না হয় আদৃশেরই থাকলো। তোমাকে এবার নিজের করে নেওয়ার সকল পন্থাই অবলম্বন করব আমি আখি। তুমি যে শুধুই আমার। অনেকক্ষণ বৃষ্টিতে ভিজে দুজন ঘরে চলে আসলো। তবে আদ্রিত কি পরবে? বাড়িতে কোনো ছেলে মানুষের কাপড় তো নেই। ভিজে বেড়ালের মতো আদ্রিত সামনে দাঁড়িয়ে আছে, আর আখি নখ কামড়ে ভেবে যাচ্ছে কি পরাবে আদ্রিতকে। হঠাৎ মনে পড়লো তার কাজের লোক রহমতের কথা। ঘরে দুজন কাজের লোক, রহমত আর আরেকটা মেয়ে কাজ করে। রহমত মিয়াকে জিজ্ঞেস করলে এবার আখি, রহমত চাচা, আপনার কাপড় আছে তো? হ মা, তাহলে শার্ট থাকলেও প্যান্ট নাই, আমি তো লুঙ্গি পরি। কথাটা শুনে আখি দাঁত কেলিয়ে এবার আদ্রিতের দিকে তাকালো। আদ্রিত ভালো করে চিনে আখিকে, তাই ঝটপট বলে উঠল, একদম না, আমি ভিজে কাপড়ে থাকবো, সমস্যা নেই, বাড়ি গিয়ে চেঞ্জ করব। তাছাড়া আমি কখনো লুঙ্গি পরিনি। জীবনে পরেননি, আজকে পরে নিবেন, সমস্যা কই? রহমত চাচা থাকতে আপনি কষ্ট করবেন কেন? চাচা, আপনার একটা লুঙ্গি শার্ট সহিত নিয়ে আসুন তো। কথাটা বলে আখি মুখ চেপে হাসতে লাগলো। আজ 3 বছর আখির জন্মদিন নামক এই দিনটায় বিষাদ ছেয়ে থাকে খান ম্যানশনে। জন্মদিনে কত হই হুল্লোড় করে বেড়াতো আখি পুরো খান ম্যানশনে। সবার কাছে তার হরেক ধরনের আবদার থাকতো। দুষ্টুমি ফাজলামতে মশগুল রাখতো সবাইকে সারাদিন। এই ঘরের মানুষ থেকে জড়বস্তু কীটপতঙ্গ অবধি যেন প্রায়ই আখির শোকে শোকায়িত হয়ে থাকে। বাড়িটা যে প্রাণহীন আজ 3 বছর ধরে আখি ব্যতীত। আশরাফ খান মেয়ের এই জন্মবার্ষিকী তো না খেয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টায় মগ্ন হয়ে আছেন। প্রতি বছর জন্মদিনে যে মেয়ে বাবার হাতে খাওয়ার আবদার করে বসত, সে বাবার গলা দিয়ে এমন দিনে খাবার কি করে নামবে? মা মিসেস তাহমিনা খানও নীরবে কান্না করছেন। আহিলও না খেয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের চাঁদের পানে তাকিয়ে আছে একধ্যানে। তখন কাঁধে হাত রাখলো তার প্রিয়তমা স্ত্রী মাইশা। 8 মাসের অন্তঃসত্ত্বা সে। কি হলো, ঘুমোবে না? কি তুমি এখনো ঘুমোনি? তুমি না ঘুমোলে কি করে ঘুমাবো? ঘুম আসছে না লক্ষ্মীটি, তুমি ঘুমিয়ে পড়ো। তোমার এভাবে বেশি রাত জেগে থাকা ঠিক না। একটা আবদার করব, রাখবে? বলো, বলো কি চাই তোমার? আখিকে ফিরিয়ে নিয়ে আসো। তা কখনো সম্ভব না। কেন সম্ভব না? ও আমাদের নিজের ইচ্ছেতে ছেড়ে চলে গেছে, আর তোমরাও তো যেতে দিয়েছো। কখনো আটকাতে চেয়েছো ওকে? কেন আটকাবো? ওর কাছে তো আমাদের থেকেও আদৃশ তখন বড় ছিল। আজ তার মাসুল কিভাবে ওকে দিতে হয়েছে দেখেছ? ও তো ছোট মানুষ, ভুল করে গেছে। তোমরা কি পারতে না ওকে ক্ষমা করে মেনে নিতে? আমরাও তো ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি গরিব ছিলাম বলে বাবা তো প্রথমে আমাদের বিষয়ে মানছিলেন না। তখন আখি আমাদের সাহায্য করেছিল, আমাদের হয়ে বাবাকে বুঝিয়েছিল। আর ওর সময় তুমি কি করলে বলো? ওকে ওর ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিতে বললে। ছেড়ে দিতে বলেছে কারণ আদৃশ ওর জন্য ঠিক ছিল না।
তোমার জন্য ঠিক ছিল না, কিন্তু ওর জন্য তো ছিল। চাইলেই কি কেউ কারো প্রতি তার ভালোবাসার অনুভূতি মুহূর্তে মেরে ফেলতে পারে আহিল? আর যেখানে কথা রইল আদৃশের বিশ্বাসঘাতকতার, সেখানে একটাই কারণ, হয়তো আল্লাহ আখির কপালে আদৃশকে লিখেননি, তাই কারণবশত সে তার জীবন থেকে সরে গেছে। কোনো নিশ্চয়তা ছিল কি তোমাদের পছন্দ অনুযায়ী আখি বিয়ে করে নিলে তার সাথে এমনটা ঘটতো না? এসব ভাগ্যের ব্যাপার আহিল, এসব এত যুক্তি খাটালে তো হবে না। তাও আখি এখন নিজের ভুল বুঝতে পারছে, এখন না হয় তোমাদের ওকে ক্ষমা করে দেওয়া উচিত। এমনটা করে যেমন আমরা কেউ ভালো নেই, তেমন হয়তো আখিও ছটফট করে আমাদের জন্য। রহমত চাচার লুঙ্গি আর শার্ট পরে দ্বিধাদ্বন্দ্বের সহিত আখির কক্ষ থেকে বেরোলো আদ্রিত। ঘরের উপস্থিত সবাই অধীর আগ্রহ নিয়ে তাকিয়েছিল তখন আখির কক্ষের পানে। আদ্রিত এবার বেরিয়ে এলে রহমত আর মরিয়ম একে অপরের দিকে তাকিয়ে মুখ টিপে হাসতে লাগলেন। আখি কোনো মতে তার হাসি দমিয়ে রাখলো, কিন্তু পেরে উঠল না। আর আদ্রিত সামনে এসে দাঁড়াতে আখি হুহা করে হেসে দিল। নট ফেয়ার আখি, এখানে হাসির কি হলো? লুঙ্গি তো পরেছি। লুঙ্গি তো পরেছেন, সেটাই তো হাসির জিনিস। আপনাকে রহমত চাচার বড় ভাই দেখাচ্ছে, হা হা হা। আখি হাসতে হাসতে শেষ, হেসেই যাচ্ছে। আখির হাসি দেখে আদ্রিত হেসে দিল অবশেষে। আদ্রিতের হাসিতে আখি হাসি কিছুটা দমানোর চেষ্টা করে বসলো। এভাবে হাসেন না কেন সবসময়? হাসলে আপনাকে সত্যি অনেক ভালো লাগে। আর হাসতে কিন্তু টাকা লাগে না, বুঝলেন ডাক্তার সাহেব? হাসানোর জন্য তোমার মতো কেউ নেই আখি। আদ্রিতের হঠাৎ বলে ওঠা কথাটা আখিকে বেশ অস্বাভাবিকতায় ফেলে দিল। হাসি থামিয়ে এবার স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, আচ্ছা এসব ছাড়ুন, আর চলুন কেক রেডি, এবার কেটে নেওয়া যাক। অতঃপর সবাই মিলে কেক কাটলো। গার্ডদেরও আনিয়ে নিল আখি। কেক কাটার পরে সবাই ছবি উঠালো। আদ্রিত লুঙ্গি আর শার্ট পরে ছবি উঠাতে না চাইলে আখি জোর করে কয়েকটা ছবি তুলে নিল তাকে, তারপর জোরে জোরে হাসলো কিছুক্ষণ। ছেলেকে ঘুম পাড়িয়ে বিছানার এক প্রান্তে বসে চোখের জল ফেলছে সুব্রতা। স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার মতো সক্ষমতা আদিলের নেই, তবুও তার পাশে গিয়ে বসলো। তার কাঁধে হাত রেখে বলল, তুমি চিন্তা করো না, তুমি দেখো আমি কিছু না কিছু একটা করব। আমাদের এভাবে আর আদৃশের ওপর বোঝা হয়ে থাকতে হবে না। সুব্রতা ঝটকা দিয়ে আদিলের হাত ছাড়িয়ে নিল। কর্কশ কণ্ঠে বলল, এবার আর কখন কখন করবে তুমি কিছু? আমি আর আমার ছেলে বুড়ো হয়ে গেলে, মানুষের দাসত্ব করে জীবন কাটিয়ে দিলে তখন? প্রথমে ভেবেছিলাম তোমাকে পেয়ে হয়তো আমি সৌভাগ্যবতী হয়েছে, কিন্তু না, আমার দুর্ভাগ্য ছিল যে তোমাকে ভালোবেসেছিলাম। পড়ালেখা করনি কখনো, গুন্ডাদের মতো টই টই করে ঘুরে বেরিয়েছ এখানে সেখানে। দায়িত্ববোধ কখনো ছিল তোমার মধ্যে? এক আমি ভালোবেসেছিলাম বলে হয়তো তোমার কপালে বউ জুটেছে, নইলে তাও জুটতো না। তোমার অযোগ্যতা তো সবাই বুঝে গিয়েছিল, তাই বাবাও সম্পত্তির প্রায় সকল অংশই আদৃশের নামে লিখিয়ে দিয়েছেন। আর তোমাকে দিয়েছেন জঙ্গল এলাকার এমন এক জমি যা কখনো কেউ কিনবে কিনা সন্দেহ আছে। আমার তো যাওয়ারও কোনো জায়গা নেই, নইলে তোমার মতো বেকার আর বোঝার সংসার কখনো করতাম না। কখনো আর এভাবে অপমান অবহেলা সহ্য করতে হতো না আমার। কথাগুলো বলে সুব্রতা ফ্লোরে বসে পড়ে কাঁদতে লাগলো। আদিলের চোখ টপকে বেরিয়ে এলো অসহায়ত্বের জল। সারা পৃথিবী ওর বিরুদ্ধে চলে গেল, সুব্রতা কখনো তার সঙ্গ ছাড়েনি। তার সক্ষমতা হয়ে থেকেছে সে সর্বক্ষণ। কোনোদিন তার বিপক্ষে যায়নি সুব্রতা, জোর গলায় কখনো কথা বলেনি তার সাথে। আদিলের মনের বল হিসেবে পাশে থেকেছে সুব্রতা। ভালোবেসে যে বিয়ে করেছিল তাকে, গরিবের মেয়ে, তাই বেকার হলেও বাবার সম্পত্তি দেখে সুব্রতার বাবা মা নির্দ্বিধায় মেয়ে তুলে দিয়েছিলেন আদিলের হাতে। বড় লোকের বড় ছেলে ছিল আদিল। মা বাবার অতি আদরে বিগড়ে গিয়েছিল, পড়ালেখা একদম করতো না। সারাদিন মাস্তানি রকবাজি করে বেড়ানো তার স্বভাব ছিল। টেনে টুনে এসএসসি পাশ করার পর আর পড়েনি। বিভিন্ন খারাপ অভ্যেস ছিল তার, কিন্তু সুব্রতা আসার পর পরিবর্তন আসে আদিলের জীবনে। জীবনের সঠিক দিশা পায় আদিল। খারাপ সঙ্গ নেশা ত্যাগ করার সাথে সাথে তার মধ্যে দায়িত্ব জ্ঞানটা চলে আসলো, তবে যে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। চাইলেও আর বাকি পড়ালেখা এখন করতে পারবে না আদিল। কোনো চাকরি হলে অজ্ঞতার কারণে সেটা টিকে না বেশি দিন। টেনে টুনে এসএসসি পাশ করে গেল, শিক্ষার যথেষ্ট জ্ঞান সে আয়ত্ত করতে পারেনি। তাছাড়াও মূর্খতার কারণবশত বংশের নাম ডোবাবে ভেবে
তার বাবা দাদাও সম্পত্তির বেশিরভাগ অংশ করে দিয়েছেন আদ্রিসের নামে। আদ্রিসই একমাত্র আদিলের সংসারের চাবিকাঠি। ভরসার নাম হিসেবে সুব্রতার ছোঁয়া থাকায় এতে আফসোস কখনো হয়নি আদিলের, কিন্তু আজ যেন লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তার। আজ যদি ঠিকমতো পড়ালেখা করত বা অন্য কাজে মন দিত, তবে স্ত্রী সন্তান নিয়ে এমন অনিশ্চিত জীবনযাপন করতে হতো না তার। আফসোসের সাথে তিক্ত অভিমান নিয়ে চলে গেল আহিল কোথাও বেরিয়ে। আদ্রিতের কাপড় এখনো শুকোয়নি। ভিজে কাপড় পরে আদ্রিত বাড়ি যাওয়ার মন বানিয়ে নিলে আখি বাধা দিল। দেখুন, রাত 2টা বাজে, এদিকে আপনার কাপড় এখনো পুরো ভিজে রয়েছে, তাই আপনি আজকে এখানে থেকে যান, কাল সকালে না হয় চলে যাবেন। না আখি, আমি চলে যাই। আরে শুধু শুধু জেদ করবেন না তো, আপনাকে জেদ করা মানায় না, ফালতু জেদ করেন আপনি। গেস্ট রুম আমি রেডি করিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে শুয়ে পড়ুন। কিন্তু? কোনো কিন্তু না, চুপচাপ এখানেই থাকুন। তার লুঙ্গিটা আপনাকে কিন্তু দারুণ লাগছে। মস্করা করে কথাটা বলে হেসে হেসে চলে গেল আখি। আদ্রিতের মনে ভালো লাগার অনুভূতি আরেক দফা খেলিয়ে গেল। আদ্রিত জানে আখি সে ব্যতীত অন্য কোনো ছেলের সাথে কোনো দিন এতটা ফ্রি হয়ে কথা বলেনি, বা বলেও না। ছেলেদের থেকে দূরেই থাকে আখি। আদ্রিত এই প্রথম কোনো ছেলে ছিল যার সাথে নিজের পরিবার ব্যতীত এত সহজে মানিয়ে নিত আখি। আদ্রিতের সাথে মনের সকল কথা ভাগ করে নেওয়া, তাকে বিরক্ত করা, তার সাথে ঝগড়া করা, সবকিছুই জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ছিল আখির। আর আখির আজকের আচরণে আদ্রিত বুঝতে সক্ষম হলো আখি এখনো আদ্রিতের সে অবস্থান থেকে তাকে সরাতে সক্ষম হয়নি। ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেল হৃদিকা। হঠাৎ ব্রাশ করতে গিয়ে একদিকের এক আক্কেল দাঁতে ব্যথা অনুভব করতে পারল। ব্রাশ বের করে তাতে অনেক রক্ত লেগে থাকতে দেখতে পেলে সাথে সাথে কুলি করল। অনেক রক্ত বেরোলো সে দাঁত দিয়ে কুলির সাথে। হৃদিকা এবার দাঁতে হাত লাগিয়ে বুঝতে পারল দাঁতটা নড়ছে, যাতে ঘাবড়ে উঠল তার মন। এই বয়সে তার দাঁত নড়বে কেন? গতকাল আচমকা এত চুল আসলো, এদিকে শরীরটা কেমন দুর্বল লাগছে আজকাল। বিষয়টাকে আদ্রিসকে তা জানানো দরকার। না, হৃদিকা এসব কথা বর্তমানে আদ্রিসকে জানাবে না। সে নিজেই ডাক্তারের কাছে যাবে ভেবে নিয়েছে। সারাটা রাত্রি বিনিদ্র গেল সুব্রতার। রাগের মাথায় আদিলকে এত সব কথা শুনিয়ে গেছিল সে। আদিল চলে যাওয়ার অনেকক্ষণ পর সে তার কৃতকর্মের জন্য আফসোস করতে শুরু করলো। সারা রাত বাড়ি ফিরেনি আদিল, ফোনও অফ। যা প্যারেশান করে তুলল সুব্রতার মন। আদিলকে যে বড্ড ভালোবাসে সে, সব জেনেই তো আদিলকে মেনে নিয়েছিল সে। তবে আজ কিভাবে এমনটা করে যেতে পারল? কিভাবে মাফ করবে নিজেকে সুব্রতা? সাত সকালে ঘুম থেকে উঠে পড়ল আদ্রিত। কাপড়গুলো শুকিয়ে গেলে পরে নিল এবার। সকালে শুরুটা আখির হাসি মাখা মুখ দেখে করতে চাইল, তাই ফ্রেশ হয়ে আগে তাকে খুঁজতে শুরু করলো। কিন্তু কোথায় সে, তার তো কোনো খোঁজ নেই। আখিকে খুঁজতে খুঁজতে বাগানের দিকে গেল আদ্রিত। বাগানের দোলনাতে বসে রাতে ওঠা ছবিগুলো দেখছিল আখি। আদ্রিতের লুঙ্গি পরনের ছবি দেখে এখনো অনেক হাসি পেল আখির। অল্পতে মনে পড়ল আখির সে বিষাদময় দিনগুলোর কথা, যেদিন আদ্রিত নামক ভালোবাসার মানুষটাকে সে ডাক্তার সানিয়ার সাথে দেখেছিল। বুকের ক্ষতের পরিমাণ সেদিন সয়ে যাওয়ার সীমারেখায় ছিল না। কিশোরী মন সেদিন পাগলের মতো কেঁদেছিল। আদ্রিত যখন দেশ ছেড়ে চলে যাচ্ছিল সেদিন মরে যেতে মন চাইছিল আখির। আদ্রিতের ছবি বুকে নিয়ে কত দিন আর কত রাত সে কেঁদে অতিবাহিত করেছে তা শুধু আখি জানে। একসময় যে সে অসুস্থ হয়ে পড়েছিল, পীড়া সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টায় কলেজের ছাদ থেকে লাফ দিতে গিয়েছিল। কত কঠিন ছিল সে দিনগুলো। তবে কার জন্য এসব করে গেল আখি? যা সুখের জন্য এমনটা করলো সেই তো আজ সুখী নয়। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো আখি। হালকা ফোঁটা ফোঁটা বৃষ্টি ঝরতে শুরু হয়েছে হঠাৎ করে। আখির মনে পড়লো একটা গান। প্রায় দিনে আদ্রিতের স্মৃতিতে গানটা গাইতো আখি। তার দেওয়া বিষাদময় অনুভূতি গানে ফুটিয়ে তুলত। আজও গানটা হঠাৎ গাইতে মন চাইল, তাই গাইতে শুরু করলো। হঠাৎ পাশে কারো উপস্থিতি টের পেয়ে গান বন্ধ করে পিছনে তাকালো আখি। আদ্রিতকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ হকচকিয়ে গেল। আদ্রিত বলল, বন্ধ করলে কেন আখি? গাও না, তোমার সুর যে আগ থেকেও আরো মধুময় হয়ে দাঁড়িয়েছে। শুনতে বড্ড মন চাইছে, শোনাবে না? ভালো লাগুক বা বিরক্ত,
এটাই সত্য যে সেই 6 বছর পূর্বে আর ফিরে যাওয়া সম্ভব না। স্বাভাবিকভাবে আখির বলে যাওয়া উক্ত কথা কতটা যন্ত্রণাদায়ক আদ্রিতের প্রেমিক হৃদয়ের জন্য তা শুধু সে জানে। দুপুর ঠিক 12টার দিকে কক্ষে প্রবেশ করল আদিল। কক্ষের এক কোণে বসে কান্না করছিল সুব্রতা। হঠাৎ কক্ষে আদিলকে দেখতে পেয়ে ছুটে গিয়ে তার পায়ে লেপ্টে পড়ল। কান্নায় ফুফিয়ে ওঠা স্বরে অসহায়ের মতো বলতে শুরু করলো, আমায় ক্ষমা করে দাও গো তুমি। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি বিহনে আমি বাঁচব না। আমার চাই না কোনো টাকা পয়সা, তোমার কোনো চাকরি। আমার শুধু তুমি হলেই চলবে। তোমার বদলে আমি সব অপমান অবহেলা মুখ বুজে সহ্য করে নিব। শুধু তুমি আমায় ছেড়ে যেও না। আমি রাগের মাথায় কি না কি বলে গেছি। তুমি আমায় মারো, গালিগালাজ করো, কিন্তু আমাকে ছেড়ে যেও না। আদিল এবার সুব্রতাকে পা থেকে টেনে তুলে বুকে জড়িয়ে নিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, পাগলি বউ আমার, এভাবে কেউ কাঁদে? অধিকার খাটিয়ে তুমি না রাখলে কে রাখবে আমার ওপর? কিভাবে ভাবলে তোমাকে ছেড়ে আমি চলে যাব? জীবনে অনেক ভুল করেছি, আর না। আমি অনেক জায়গায় কথা বলে এসেছি, সপ্তাহখানিকের মধ্যে কোথাও না কোথাও একটা চাকরি বা কাজ হবেই। তখন তুমি, রিহান আর মা সবাইকে নিয়ে আমি আলাদা কোথাও চলে যাব। আর দেখে নিও, তোমাদের সবার দায়িত্ব পালনে আমি সক্ষম হয়ে দেখাবো। দেখতে দেখতে কেটে গেল বেশ কিছুদিন। ভালোই যাচ্ছে আখির দিনগুলো। আজ আবারও রাতে রাইড করার ইচ্ছে জাগলো মনে, তাই বাইক নিয়ে বেরোলো। খান ম্যানশনের বাহির থেকে বাড়িটা দেখে আসলো সে। রাত প্রায় 11টা। বাড়ির রাস্তা দিয়ে বাইক নিয়ে ঢুকছিল আখি, কিন্তু হঠাৎ বাইকের চাকায় কিছু লেগে বাইক নিয়ন্ত্রণ হারায় আখির। যথেষ্ট দক্ষ থাকায় পড়ে যাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। বাইক একপাশে রেখে রাস্তার দিকে তাকায় আখি। দেখতে পায় কিছু কিল পড়ে আছে। বুঝতে পারে অনেক কিছু। বিচক্ষণতা নিয়ে চোখ ঘোরালো এবার। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে কিছু ইঙ্গিত দিয়ে দিলে পিছন থেকে মাথায় কিছুর বাড়ি পড়ার আগে বড় সে লাঠিটা পাকড়াও করে আখি। লাঠি ধরেই পিছনের জনকে ঘুরিয়ে সামনে এনে এক ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেয়। দেখতে পায় হুডিওয়ালা মাস্ক পরিহিত কাউকে। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানেই। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্টস করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।